আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে একটু আলোচনার শুরুতেই কমেন্ট করে জানিয়ে দেন যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আশা করি সবাই আল্লাহ সুবহানাহু এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের এখানে নেটওয়ার্ক আপ ডাউন করার কারণে আমাদের 5-7 মিনিট লেট হয়ে গেল আর কি। আমাকে একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যারা আমার সাথে যুক্ত আছেন আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। যারা আমার সাথে যুক্ত আছেন আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। ইমরান ভাই বলছেন জি স্যার, ইউনুস আলী ভাই, ইমতিয়াজ হোসেন, তিয়াস ভাই, শরীফুল ভাই, মাহাদি হাসান ভাই সহ যারা যারা ক্লিয়ার বলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা আজকের ক্লাসটাতে বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসটা আমরা পরবর্তী যতগুলো ক্লাস করব প্রত্যেকটা ক্লাসের সাথে রিলেটেড। আমি আবারও বলি আপনাদেরকে, আমাদের আজকের এই ক্লাসটা আমরা পরবর্তীতে যতগুলো ক্লাস করব প্রত্যেকটা ক্লাসের সাথে আমাদের আজকের এই ক্লাসটার প্রতিটা টপিক রিলেটেড থাকবে। সো আল্লাহর ওয়াস্তে আমাদের আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন এবং বাসায় যদি এই অনুযায়ী কিছুটা প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ এরপরে অন্তত আপনার বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে ইহকালে আর কখনোই প্রবলেম হবে না। ওকে ডিয়ার, সো আসেন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার নাম হলো বেসিক সেন্টেন্স প্যাটার্নস। ওকে, সো আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কথা বলবো। সঞ্জিদা জামান, শহীদুল ইসলাম ভাই, জাহিদ ভাই সহ, ইমরান খান, হাবিবা ইসলাম সহ যারা যারা যুক্ত আছেন সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। তো আসেন আমরা মূল টপিকে জাম্প করি। ওকে ডিয়ার, তো গতকালকে আমি হালকা পাতলা একটু আপনাদেরকে বলেছিলাম, আপনাদের আশা করি মনে আছে, ভুলে যান নাই। আচ্ছা দেখেন, আমরা গতকালকে এভাবে বলা শুরু করেছিলাম, আমি একটু লিখে দেই আপনাদেরকে। আমরা এভাবে বলতে পারি যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্সের যে বেসিক প্যাটার্ন গুলো সেগুলো কি, এগুলো নিয়ে আপনার আমার মধ্যে যদি ধোঁয়াশা থাকে, কুয়াশা থাকে, ঝাপসা ঝাপসা মনে হয়, হেইজি মনে হয়, তাহলে আমরা আসলে মাঝে মাঝে ক্রেজি হয়ে যাব, বুঝবো না বিষয়টা কি। সো আসেন আমরা মূল বিষয়টাকে একদম ফাটাফাটি ওয়েতে শিখে নেই আজকের পর ইনশাআল্লাহ। বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে ইহকালে আপনার আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো বাবা, আমি গতকালকে হালকা একটু বলেছিলাম আজকে মূল আলোচনা যেহেতু আমরা ডিটেল বলবো, তা আমরা বলেছিলাম আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয়েছে সাবজেক্টের পরে ভার্ব বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে কি বসে আমরা অনেকে জানি, এরপরে অবজেক্ট বসে, অনেকে আমরা একটা অবলিক চিহ্ন দিয়ে বলি, অথবা কমপ্লিমেন্ট বসে। আমরা এখানে একটা অবলিক চিহ্ন দিয়ে অনেক সময় বলি যে না, এখানে একটা এক্সটেনশনও বসে। ঠিক আছে ডিয়ার, এক্সটেনশন বসে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কি শতভাগ কারেক্ট রুল বলা যায়? হ্যাঁ, এই রুলটাকে আপনি শতভাগ কারেক্ট বলতে পারবেন না, আবার শতভাগ ইনকারেক্টও বলা যাবে না। ঠিক আছে, এটা শতভাগ রাইটও না, আবার শতভাগ রংও না। তার মানে এটা হতেও পারে, নাও হতে পারে। এর আরো অনেকগুলো জায়গা আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে একটু বলি, দেখেন, যদিও এই স্ট্রাকচারটা দেশব্যাপী মারাত্মক প্রচলিত, মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে একটা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব লেখার পরে একটা অবজেক্ট তো লিখবেনই, সাথে একটা কমপ্লিমেন্ট লিখতে পারবেন, সাথে একটা এক্সটেনশন লিখতে পারবেন। একই বাক্যে আপনি চাইলে 5টা এক্সটেনশনও লিখতে পারবেন। একই বাক্যে আপনি চাইলে 2টা অবজেক্ট লিখতে পারবেন। একই বাক্যে সর্বোচ্চ একটা কমপ্লিমেন্ট লেখা যায়। সো এই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে ডিটেইলড আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসে মনোযোগ সহকারে দেখলে আপনাদের আর প্রবলেম হবে না। এবার একটু চলে আসি আমরা। দেখেন, তো আমরা কি বললাম যে একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা কমপ্লিমেন্ট, অথবা এক্সটেনশন। কমপ্লিমেন্ট বানানটা এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি এইভাবে লেখেন কমপ্লিমেন্ট, এর মানে হচ্ছে কাউকে সাধুবাদ জানানো, অভ্যর্থনা জানানো, সংবর্ধনা জানানো। সো আমরা গ্রামাটিক্যাল যে কমপ্লিমেন্টটা দেখছি এখানে কিন্তু বাবা
আই আছে, ই নাই। হ্যাঁ, আর সরি মানে এখানে ই হবে, আই হবে না। আই দিলে সেটা সাধুবাদ জানানো, শুভেচ্ছা জানানো ইত্যাদি ইত্যাদি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এর বাইরেও কিন্তু একটা স্ট্রাকচার আছে। আপনি চাইলে লিখতে পারবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস একটা অবজেক্ট থাকবে, সাথে একটা কমপ্লিমেন্ট থাকবে, এক্সটেনশন থাকবে না। আবার এরকম হতে পারে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এবার আবার কমপ্লিমেন্ট নাই, এক্সটেনশন চলে আসছে। বাক্যটা এমনও হতে পারে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এরপরে কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে। ওকে, আবার এমনও হইতে পারে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, একটা কমপ্লিমেন্ট থাকবে, আবার এক্সটেনশন থাকবে। আবার এমনও হতে পারে নাম্বার 6 জাস্ট সাবজেক্ট আর ভার্ব থাকবে, হ্যাঁ, এরপরে ফুল স্টপ, আর কিছু থাকবে না। তার মানে একটা সেন্টেন্সের অনেকগুলো স্ট্রাকচার হইতে পারে। স্যার কালকে বলছিলেন ডিকশন নিয়ে আলোচনা করবেন, ডিকশন নিয়ে আলোচনা হবে পরবর্তীতে। হ্যাঁ, ডিকশন আমি আপনাদেরকে কারেকশনে করাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, মাথায় রাখেন কিন্তু, হ্যাঁ, ডিকশনটা কারেকশনে করাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এক ভাই আবার লিখছে যে শহীদুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, ভাই জন্মের চালাক। হ্যাঁ, জন্মের চালাক মানে মারাত্মক চালাক আর কি। উনি বলতেছে এইভাবে লিখবো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একবারে মানে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে বাঁচার একটা মারাত্মক সুযোগ বলতে পারেন, যে আমি এইভাবে লিখবো ভাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। হ্যাঁ, এটা লিখতে পারলে আপনি বেঁচে যাবেন। এটা লিখলে আপনি বেঁচে যাবেন। বেঁচে যাবেন মানে কি, আপনাকে এক্সট্রা ভাবে বলতে হচ্ছে না এখানে অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি এক্সটেনশন। বাট যেহেতু আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই আমাদের প্রত্যেকটাই জানতে হবে। আসেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো একদম শুরুতে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভাইয়া সাবজেক্ট কাকে বলে, যদি প্রশ্ন করা হয় যে ভাই সাবজেক্ট কাকে বলে, আমাদের অনেক ভাই বোন আছে যারা সাবজেক্ট চেনে না। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোনকে দেখতে পাবেন আপনি যারা সাবজেক্ট জিনিসটাই চেনে না। ওকে, তো ধরেন আমি এখানে লিখছি সাবজেক্ট। অনেকে আছেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় সাবজেক্ট কাকে বলে, তারা বলে কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। চিন্তা করেন কত বড় ভয়ঙ্কর কথা। আমাদের অনেকেই আমরা বলি যে কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এই যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, যদি এটা বলেন তাহলে কিন্তু বিপদ, শতভাগ বলা যাবে না। যেমন ধরেন আমি একটা বাক্য লিখতেছি, ধরেন আমি একটা বাক্য লিখলাম যে রানা রানা ফোনড, রানা ফোন করেছিল। তাহলে এই বাক্যে আমরা রানা সম্পর্কে কি বলতেছি, যে রানা ফোন করেছিল। এখন প্রশ্ন হচ্ছে কারো সম্পর্কে বললেই কি সে সাবজেক্ট হয়ে যায়? আসেন তো আমরা একটু দেখি। রানা ফোনড আ বিউটিফুল Rana found a beautiful, tall, young, white, পাকিস্তানি or Indian বা ধরুন আমেরিকান লিখলাম, আমেরিকান লেডি। তো দেখেন দুর্ভাগ্যের বিষয়, আমরা যারা বলে আসি, যে আমরা যারা বলে থাকি কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, যারা এই সংজ্ঞাটা এতদিন পরে আসছেন তারা এখানে একটা বিপদে পড়ে যাবেন। কারণ এই সেন্টেন্সে রানা সম্পর্কে আমরা একটা তথ্য পেয়েছি, সেটা হলো রানা ফোন করেছিল। কিন্তু এই সেন্টেন্সটাতে আপনি যদি জাস্ট একটু খেয়াল করেন, এই যে লেডি যে ওয়ার্ডটা, এই লেডি এটা একটা নাউন। এই লেডি সম্পর্কে আমরা কতগুলো তথ্য পেয়েছি দেখেন। একটা তথ্য হচ্ছে তাকে ফোন করছিল রানা, আরেকটা তথ্য হচ্ছে তিনি একজন আমেরিকান, আরেকটা তথ্য হচ্ছে তিনি ফর্সা, আরেকটা তথ্য হচ্ছে তিনি ইয়াং বা কোচি, মানে আমার মতো আর কি। হ্যাঁ, আরেকটা তথ্য হচ্ছে তিনি লম্বা, আরেকটা তথ্য হলো উনি বিউটিফুল, আরেকটা তথ্য হচ্ছে কতজন মহিলা, একজন মহিলা। তাহলে এবার একটু জাস্ট খেয়াল করে দেখেন তো, আমরা যদি বলি যে কোন সেন্টেন্সে যার সম্পর্কে তথ্য দেয়া হয় তাকে সাবজেক্ট বলে, তাহলে এই বাক্যে কার সম্পর্কে আমরা বেশি তথ্য দিয়েছি? ডেফিনেটলি আমরা লেডি সম্পর্কে তথ্য দিয়েছি। তাই কেউ যদি বলে যে কোন সেন্টেন্সে যার সম্পর্কে তথ্য দেয়া হয় তাকে সাবজেক্ট বলে, তাহলে এই বাক্যে রানাও সাবজেক্ট, লেডি আরো বড় সাবজেক্ট, কারণ লেডি সম্পর্কে বেশি তথ্য দেয়া হয়েছে। যেমন দেখেন আমরা জানি এই লেডি হচ্ছে টল, আমরা জানি না রানা কি টল নাকি শর্ট। আমরা জানি এই লেডি হচ্ছে বিউটিফুল, মহিলাটা সুন্দরী। আমরা জানি না যে রানা কুৎসিত নাকি স্মার্ট। আমরা বলেছি যে এই মহিলাটা হচ্ছে ইয়াং বা কোচি, আমরা বুঝতেছি না রানা কি বেডা মানে কোচি নাকি জুয়ান নাকি বুড়া। আমরা এখানে বলেছি মহিলা বা লেডি হচ্ছে ফর্সা, রানা কি ফর্সা নাকি শ্যামলা, আমরা এটা বলি নাই। আমরা বলতেছি যে লেডি হচ্ছে আমেরিকান, আমরা কিন্তু এখানে বলি নাই রানা ইন্ডিয়ান নাকি আমেরিকান। তার মানে দেখেন তথ্যের কথা যদি চিন্তা করেন তাহলে কার সম্পর্কে তথ্য বেশি দেওয়া হয়েছে? লেডি সম্পর্কে। সো
যে সেন্টেন্সে কারো সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়, কিছু বলা হয়, তাকে সাবজেক্ট বলে যদি বলেন, তাহলে বিপজ্জনক তথ্য হচ্ছে আপনার লেডিরে সাবজেক্ট বলা লাগবে, যেটা আদৌ সম্ভব না। আচ্ছা, এখন আমরা অনেকে জেনে আসছি যে কোন সেন্টেন্সে যে বা যারা ভার্বের কাজ করে, যে বা যারা ভার্বের কাজ করে তাকে নাকি সাবজেক্ট বলে। এটা আরো ডেঞ্জারাস সংজ্ঞা ভাই। ধরে নেন এটা এ নাম্বার, আমি বি আর একটা এক্সাম্পল লিখছি। ধরেন আমি লিখলাম যে সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। ব্রাজিল থেকে চিনি আমদানি করা হয়। এই বাক্যে খেয়াল করেন, ইজ ইম্পোর্টেড মানে হচ্ছে আমদানি করা। আচ্ছা বলেন তো, আমদানি করার কাজ কি জীবনে চিনি করতে পারে? আমদানি করার কাজ তো চিনি জীবনেও করতে পারে না। এখন কেউ যদি বলে কোন সেন্টেন্সে ভার্বের কাজ যে করে, ইম্পোর্ট মানে আমদানি করা, আমদানি করার কাজ তো চিনি করে না, তাহলে কি আমরা চিনিরে সাবজেক্ট বলবো না? এখানে আমদানি কিরা করছে সেটা আমরা এখানে উল্লেখই করি নাই। আমরা চাইলে বলতে পারতাম সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য অথরিটি, বাই দ্য কোম্পানি, বলতে পারতাম, আমরা তো সেটা বলি নাই। এখন আমি যদি এখানে লিখি যে বাই দ্য কোম্পানি, কোম্পানি কর্তৃক ব্রাজিল থেকে চিনি আমদানি করা হয় বা সুগার আমদানি করা হয়। এখন ভয়ঙ্কর বিষয় হচ্ছে কি, যারা ভাববে যে এই সেন্টেন্সে ভার্বের কাজ তো করতেছে কোম্পানি, তাহলে কি কোম্পানি সাবজেক্ট? নো, কোম্পানি এখানে সাবজেক্ট না। সাবজেক্ট হলে সে ভার্বের পরে আসতেই পারতো না। এই যে দেখছেন ডেঞ্জারাস কিছু বিষয়, তার মানে আমাদেরকে ছোটবেলা থেকে যে সাবজেক্টের সংজ্ঞা শেখানো হয়েছে, এই সংজ্ঞা হারানোর মতো কিছু বিষয় আছে। তো এই বিষয় আসলে সম্পত্তিগুলো ভালোভাবে দেখতে না পারলে, জানতে না পারলে আমরা বিপদে পড়ে যাব। এক্ষেত্রে আমি আপনাদের জন্য সাবজেক্টের বেস্ট ডেফিনেশন বলে দিচ্ছি, আপনি মাথায় রাখবেন। আপনি এভাবে বলবেন যে কোন সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় এবং যার উপরে নির্ভর করে ভার্বের ফর্ম বা রূপের আগমন বা পরিবর্তন ঘটে, তাকেই সাবজেক্ট বলে। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে সাবজেক্ট কাকে বলে, আপনি বলবেন কোন সেন্টেন্সে যার উপর নির্ভর করে ভার্বের রূপের আগমন ঘটে, ভার্বের রূপের পরিবর্তন ঘটে, সেটাই হলো সাবজেক্ট। ওকে ডিয়ার, যেমন আমি উদাহরণ দিই আপনাদেরকে। যেমন আমরা কিন্তু সাবজেক্টে আছি, হ্যাঁ। যেমন দেখেন, না বুঝলে আমাকে আল্লাহর ওয়াস্তে প্রশ্ন করবেন প্লিজ, ঠিক আছে? আপনারা কিন্তু টাকা দিয়ে কোর্স করতেছেন, ফ্রি না। আপনারা টাকা দিয়ে কোর্স করেন, ফ্রি না। না বুঝলে আমাকে স্ট্রেট কোয়েশ্চেন করবেন, নো প্রবলেম, স্ট্রেট প্রশ্ন করবেন ভাই। আচ্ছা, তাহলে দেখেন, আমি যদি বলি যে আমরা ছাত্র, তাহলে কি বলবো? উই আর স্টুডেন্টস। আমি যদি বলি যে আমি ছাত্র, তাহলে আমি কি বলবো? আই আর স্টুডেন্ট? নো, আমি বলবো আই অ্যাম আ স্টুডেন্ট। আমি যদি বলি তুমি ছাত্র, তাহলে আমাকে কি বলতে হবে? ইউ আর আ স্টুডেন্ট। আমি যদি বলি যে টিনা বা রুমি বা রূপা বা সাকিব একজন ছাত্র, হি অর শি একজন ছাত্র, আমি তখন বলছি ইজ আ স্টুডেন্ট। এই বাক্যগুলোতে আপনি জাস্ট একটা বার খেয়াল করেন তো, প্রথম বাক্যে আর, দ্বিতীয় বাক্যে অ্যাম, তৃতীয় বাক্যে আবার আর, চতুর্থ বাক্যে আমরা লিখেছি ইজ। তাহলে দেখেন তো, এই যে আরটা আমরা কার উপর নির্ভর করে লিখেছি? উই এর উপর। তাহলে সোজা কথা, যার উপরে নির্ভর করে ভার্বের আগমন ঘটে সেটাই সাবজেক্ট। অ্যাম আমরা কার উপর ডিপেন্ড করে লিখেছি? আই এর উপর। আরটা এখানে কার উপর ডিপেন্ড করে লিখেছি? ইউ এর উপর। তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে, কোন সেন্টেন্সে যার উপর নির্ভর করে ভার্বের রূপের আগমন বা পরিবর্তন ঘটে, সেটাই হলো গিয়ে সাবজেক্ট। আশা করি বুঝতে পারছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে সহজ কথা হচ্ছে, কোন সেন্টেন্সে যার উপর নির্ভর করে ভার্বের রূপের আগমন বা পরিবর্তন ঘটে, তাকেই বলা হয় সাবজেক্ট। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে প্লিজ বলে ফেলেন। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি থাকে প্লিজ বলে ফেলেন। আমার দৃঢ় বিশ্বাস এতটুকুর মধ্যে আপনাদের ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকার সুযোগ নাই। এইটাই আমি বলেছিলাম। এখানে আরো কিছু এক্সট্রা তথ্য দেয়া আছে যে কোন একটা সেন্টেন্সে আপনি যদি সাবজেক্ট বানাতে চান, সাবজেক্ট হওয়ার যোগ্যতা 6টা জিনিসের আছে, 6টা এলিমেন্টস আছে যারা সাবজেক্ট হতে পারে। ওকে, নাম্বার 1, সাবজেক্ট হওয়ার যোগ্যতা আছে নাউনের। 2 নাম্বার প্রোনাউনের। 3 নাম্বার নাউন ফ্রেজের, এগুলো নিয়ে ডিটেইল ডিসকাশন হবে আপনাদের সাথে। 4 নাম্বার নাউন ক্লজের, এগুলো নিয়ে ডিটেইল ডিসকাশন হবে। 5 নাম্বার জিরান্ডের এবং 6 নাম্বার ইনফিনিটিভের, এগুলো নিয়ে আপনাদের সাথে আমার ডিটেইলড
এক্সপ্লানেশন হবে, ডিটেল ক্লাস হবে। সো আজকের ক্লাসে আমি বলছি না, আপাতত জাস্ট আপনি মাথায় রাখেন যে যার উপরে ডিপেন্ড করে আমরা ভার্বের আগমন ঘটাই, ভার্বের রূপের পরিবর্তন ঘটাই, সেটাই হলো সাবজেক্ট। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে এক চাপুন, না থাকলে দুই। এতটুকুর মধ্যে প্রশ্ন থাকলে বলে ফেলতে পারেন। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা সাবজেক্ট চিনে ফেলছি, তাই না? সাবজেক্ট চিনে ফেলছি। এইবার আপনাকে প্রশ্ন করা হতে পারে, মানে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া ভার্ব কাকে বলে, হ্যাঁ, তো অনেকে বলে যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভাই, শুধু কাজ হলেই যে ভার্ব হবে তা কিন্তু না, ঠিক আছে? কাজের বাইরেও ভার্ব হতে পারে। তাহলে আমরা যেটা মাথায় রাখবো, কোন সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা সাধারণত কোনো কাজ করা বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়, কারো কাছে বা কারো অধীনে কোনো কিছু থাকা বোঝায়, অথবা কারো কোথাও অবস্থান করা বোঝায়, তাকেই ভার্ব বলে। তাহলে আমরা মাথায় রাখবো ভাই, আমি একদম বেসিক থেকে শুরু করেছি কিন্তু, হ্যাঁ, মাইন্ড করা যাবে না। আমরা আস্তে আস্তে হায়ার লেভেলের আলোচনায় চলে যাব, তখন চাইলেও আর আমি আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করব না। আমরা শুরুই করবো একদম বেসিক থেকে, আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলের দিকে যাব। সো মনোযোগ সহকারে দেখেন, পরবর্তীতে আপনারা আমারে বললেও আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। সৌরভ ভাই, শহীদুল ভাই, আচ্ছা ধন্যবাদ। বাকি ভাই বোনেরা কোনো কথা বলছেন না, তার মানে এগুলো মনে হয় সহজ লাগছে না। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, ডিপ কিছু তথ্য পাবো। হ্যাঁ, তো দেখেন, আপনি যদি বলেন হি গোস টু কলেজ, সে কলেজে যায়, যে যাওয়া একটা কাজ। তারপরে দেখেন শামিম ফিনিশ দ্য টাস্ক, শামিম কাজ শেষ করছে, এটাও একটা কাজ করা। আমরা যদি বলি রূপা ইজ ভ্যারিডিক্যাল, রূপা হলো সৎ, এই ভ্যারিডিক্যাল শব্দের অর্থ হচ্ছে সৎ অথবা সৎ চরিত্র। তাহলে দেখেন, এখানে কি ইজ দিয়ে রূপার কোনো কাজ করা বোঝাচ্ছে? নো, এখানে রূপা ইজ ভ্যারিডিক্যাল মানে রূপা সৎ, এখানে রূপার সৎ হওয়া বোঝায়, খেয়াল করেন। অন্যদিকে আমরা যদি বলি ওয়াসিম হ্যাজ আ ল্যাপটপ, ওয়াসিমের একটা ল্যাপটপ আছে। দেখেন ভাই, ওয়াসিমের কাছে একটা ল্যাপটপ আছে, তার মানে কি ওয়াসিম কাজ করতেছে? আমি যদি বলি জানেন যে ওয়াসিমের একটা ল্যাপটপ আছে, আপনি কিন্তু বলতে পারেন না ল্যাপটপ আছে মানে কি কাজ করতেছে। নো, এখানে কাজ করা বোঝাচ্ছে না, বরং এইখানে কারো কাছে কিছু থাকা বোঝায়। ওয়াসিমের কাছে ল্যাপটপ থাকা বোঝায়। আপনারা আমাকে বলেন তো, হেনা ইজ ইন যশোর, এই যে যারা এতদিন প্রশ্ন করছেন চাচা হেনা কোথায়, তাদের জন্য লিখে রাখছি হেনা ইজ ইন যশোর। এইখানে আপনারা বলেন ইজের বাংলাটা কি, কুইকলি বলতে হবে। এখানে ইজ ওয়ার্ডটার বাংলা অর্থ কি হবে? এখানে ইজ ওয়ার্ডটার বাংলা অর্থ কি হবে দেখি, কে কুইকলি কমেন্ট করতে পারেন? হ্যাঁ, 20 জনকে দেখতে পাচ্ছি। শহীদুল ইসলাম ভাই সবাই সিভিটের দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, তাহলে দেখেন, এইখানে ইজ শব্দের বাংলা অর্থ দুই রকমের হয়, মানে আপনি হয় বলতে পারেন, আবার ইজের বাংলা অর্থ আছেও হতে পারে। ইজের আরো অনেকগুলো মিনিং আছে, আমি সবগুলো লিখলাম না। যেমন ইজ মানে হও, ইজ মানে হন হয়, ইজ মানে হলো হয়, ইজ মানে হলেন হয়, ঠিক আছে, অনেক কিছু হয়। এখন আমরা যদি বলি হেনা ইজ ইন যশোর, আপনি কি বলবেন হেনা যশোরে হয়? হয় বলা যাবে না বাবাই। তো প্রণব দাদা, সঞ্জিদা, আচ্ছা ধনেশ্বর রয় ভাই, এই তো ধন্যবাদ। তাহলে দেখেন, এখানে হয় বলা যাবে না। হেনা ইজ ইন যশোর বাংলা হলো হেনা যশোরে আছে। এইখানে ইজ দিয়ে আছে বোঝাচ্ছে। দেখেন, এইটাও আছে, এইটাও আছে, দুই আসের মধ্যে পার্থক্য হচ্ছে এটা ওয়াসিমের নিজের কাছে আছে, আর একটা ওয়াসিম নিজে যশোরে আছে। এই তো ধন্যবাদ সৌরভ ভাই, আচ্ছা এই সুপালি ভাই, মানসুরা সুমি আপু, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বুঝতে পারছি কিন্তু। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে কি, আমরা যারা মনে করি ইজের বাংলা অর্থ আছে তারা কিন্তু বিপদে পড়বেন। ধরেন আমি একটা বাক্য লিখছি এরকম, দ্য ডাস্টার ইজ অন দ্য টেবল, দ্য ডাস্টার ইজ অন দ্য টেবল, ডাস্টারটা। এখন বলেন তো, আপনি কি বলবেন যে সুমন ভাই ডাস্টারটা না টেবিলের উপরে হয়, এটা কি বলা যাবে? এই ডাস্টারের কি বাপ মা আছে যে ও মন চাইলেই হয়ে যাবে? হওয়া তো সম্ভব না। তাহলে এখানে ইজের বাংলা হচ্ছে আছে, তা কোনে আছে, এমনই কোথায় আছে, আমরা বলবো টেবিলের উপরে আছে, তাই না? তাহলে সহজ কথা হচ্ছে ইজের অর্থ আছে হইতে পারে, হয়ও হইতে পারে। এটা আপনাকে সেন্টেন্সের প্যাটার্ন ধরে বুঝতে হবে। যে ফারজান ইয়াসমিন বলছেন হেনা যশোরে আছে, ধন্যবাদ। হ্যাঁ, চাচা হেনা কোথায় জিজ্ঞেস করলে বলবেন যে স্যার বলছে হেনা যশোরে আছে। আচ্ছা, তাহলে বাবা এটা আমরা পারবো ইনশাল্লাহ।
এইবার আসেন, তাহলে আমাদের একদম বেসিক তথ্যগুলো থেকে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সামনের দিকে যাচ্ছি। তাহলে আমরা সাবজেক্ট চিনলাম, আমরা ভার্ব চিনতে পারলাম। হ্যাঁ, এইবার দেখেন, এখন আমরা কথা বলবো ডাবল অবজেক্ট নিয়ে। মনোযোগ সহকারে দেখেন, এখানে টুইস্ট আছে ভাই। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন, এখানে চমৎকার টুইস্ট আছে। আমি এখানে লিখে রাখছি ডাবল অবজেক্ট, মানে এবার আমাদের দুইটা অবজেক্ট হবে। সে দুইটা অবজেক্ট আমরা কিভাবে পাবো সেটা নিয়ে আমাদের আজকে কথা হবে ইনশাল্লাহ। তো আমরা যে বিষয়টা মাথায় রাখবো, সাধারণত ভার্বকে আপনি যদি কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করেন, আমি এখানে কিন্তু সাধারণত শব্দটা উচ্চারণ করেছি, কারণ আমি আপনাকে অনেক অনেক ভার্ব দেখাতে পারবো যে এই ভার্বকে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে আপনি জীবনেও অবজেক্ট পাবেন না। ঠিক আছে, যেমন আমি যদি বলি she met me, বাংলা কি বলেন তো? বাংলা হলো সে আমার সাথে দেখা করেছিল। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই সে কি দেখা করেছিল, জীবনেও হবে না। আবার আপনি যদি প্রশ্ন করেন সে কাকে দেখা করেছিল, জীবনেও হবে না। এইখানে দেখেন ভার্বটাকে আপনার প্রশ্ন করতে হবে সে কার সাথে দেখা করেছিল, তাইলে অবজেক্ট পাওয়া যাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে সাধারণত বলেছি, কারণ সব সময় এই প্রশ্নের উত্তরে আপনি অবজেক্ট পাবেন, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আচ্ছা, তাহলে আমরা কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে সাধারণত অবজেক্ট পাই, তবে এখানেও একটা কিন্তু আছে। কাকে দিয়ে প্রশ্ন করেও অনেক সময় অবজেক্ট পাওয়া যাবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি কাকে দিয়ে প্রশ্ন করে অনেক সময় অবজেক্ট খুঁজে পাবেন না, এখানে কিছু কিন্তু আছে। কিন্তুটা কি আমি ব্যাখ্যা করি, দেখেন মজা পাইবেন ইনশাআল্লাহ। যেমন ধরেন আমি লিখলাম the bird is flying, পাখিটা উঠতেছে। আচ্ছা বাবা, আপনি যদি প্রশ্ন করেন যে কি উঠতেছে, উত্তর আসতেছে পাখি। এখন আপনিই বলেন আপনি কি পাখির অবজেক্ট বলবেন? তাহলে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে, যেমন আমি এখানে বললাম যে পাখিটা উঠতেছে, আপনি প্রশ্ন করেন কি উঠতেছে, উত্তর আসছে পাখি। এখন কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে সবসময় কিন্তু আমরা অবজেক্ট পাই না, বিকজ এটা সাবজেক্ট হয়ে গেছে। তাহলে এখন বিষয়টা হলো গিয়ে, দাদা আমি কেমনে বুঝবো যে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে কখন অবজেক্ট পাওয়া যাবে? খুব সহজ, মাথায় রাখবেন ভার্বের পরে অথবা ভার্বের ডান পাশে থাকলে সেইটা অবজেক্ট হবে। আপনি যদি বাম পাশে নিয়ে আসেন তখন কিন্তু সেটা সাবজেক্ট হয়ে যাবে। সো এই বিষয়গুলো মাথায় যদি ভালোভাবে রাখতে পারেন, ইনশাল্লাহ খাতায় রিপ্লাইটা সুপার ডুপার হবে বাবা। হ্যাঁ, আচ্ছা তাহলে আসেন আমরা ওই জায়গাটাতে চলে যাই। এখানে আমরা আরেকটু তথ্য দেখব, সেটা হলো ভার্বকে আপনি কাকে এবং কি এই দুটো দিয়ে প্রশ্ন করতে পারবেন। যদি আপনি ভার্বটাকে কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি একটা অবজেক্ট পাবেন। এই অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। মনোযোগ সহকারে দেখেন বাবা, 10 মিনিট, এরপর থেকে সুপার ডুপার আলোচনা পাবেন, আর 10 মিনিট। হ্যাঁ, আচ্ছা তখন আমরা এই অবজেক্টটাকে বলবো এটা হলো একটা ব্যক্তিবাচক অবজেক্ট। অন্যদিকে আপনি যদি ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করেন, সাধারণত আপনি যে অবজেক্টটা পাবেন সেটা হবে একটা বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করে দুই রকমের অবজেক্ট পেতে পারি। Two types of objects are found by asking verb. ভার্বকে আস্ক করে বা অ্যাস্ক করে মানে কোয়েশ্চেন করে আপনি দুই রকমের অবজেক্ট পেতে পারেন, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। এখানে আমি মুখে বলছি, লিখে দিচ্ছি না, তথ্যটা মাথায় রাখেন। তথ্যটা হলো যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, আই রিপিট, ইফ দেয়ার আর টু অবজেক্টস ইন আ সেন্টেন্স, যদি একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে যে অবজেক্টটা ব্যক্তিবাচক সেটা সাধারণত ইনডিরেক্ট হয়, সেটা সাধারণত ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট হয়। আর যেটা বস্তুবাচক সেটা সাধারণত ডাইরেক্ট, কেউ কেউ ডিরেক্ট উচ্চারণ করে, ডাইরেক্ট বা ডিরেক্ট অবজেক্ট হয়। এখন আমি একটা বাক্য লিখে দিব, আপনারা সবাই কমেন্ট করার চেষ্টা করবেন। ধরেন আমি একটা বাক্য লিখলাম, আই ফলো রূপা। ধরেন আমি একটা বাক্য লিখছি, আমি রূপারে ফলো করি। আপনারা আমাকে বলেন তো, রূপা অবজেক্ট, রূপাটা কি ইনডাইরেক্ট অবজেক্ট নাকি ডাইরেক্ট অবজেক্ট? কুইকলি কমেন্ট করতে হবে, দেখি কে বা কারা উত্তর দিতে পারেন। এই যে রূপা যে অবজেক্টটা, এটা আপনার কাছে কি মনে হয়, এটা কি ডাইরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট? দ্রুত বলতে হবে।
হ্যাঁ কুইকলি, আমি আশা করছি সবাই বলতে পারবেন ইনশাল্লাহ। আমাদের মেহেদি হাসান ভাই লিখছেন ডাইরেক্ট। এনিওয়ান এলস? শহীদুল ইসলাম ভাই লিখছেন ডাইরেক্ট। আর কেউ? মানসুরা সুমি আপু লিখছেন ইনডাইরেক্ট। আচ্ছা ধন্যবাদ। আর কেউ? আর কেউ কিছু কবেন না? সঞ্জিদা বলছেন ইনডাইরেক্ট। আব্দুল্লাহ ইসলাম ডাইরেক্ট। বাহ, ইনডাইরেক্টের পাল্লা কম, তাই না? আর কেউ? পাল্লা ভারী করতে পারেন চাইলে। তাহেরা লিখছেন ইনডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, যাক, আস্তে আস্তে পাল্লা ভারী হচ্ছে, তাই না? ও তার মানে মেয়েরা ইনডাইরেক্ট বললেন, ছেলেরা ডাইরেক্ট বলছেন, তাই না? সাব্বাস। এই তো বাপের বেটা আব্বাস। এই সৌরভ, আপনি এটা কি কাম করলেন সৌরভ? এতক্ষণ তো ঠিকঠাকই ছিল। বেটা মানুষ মানে পুরুষ মানুষরা ডাইরেক্ট বলছে, মেয়েরা ইনডাইরেক্ট বলছে। হ্যাঁ, এই গিট্টু লাগাই দিলেন আমাদের সৌরভ ভাই আর মামুনুর রহমান ভাই। আপনারা দুজন কেন ইনডাইরেক্ট বললেন? হ্যাঁ, আপনাকে জরিমানা হবে ভাই। আমি বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট হওয়ার প্রশ্ন আছে। এই সেন্টেন্সে অবজেক্ট একটা, যদি একটা অবজেক্ট থাকে ভাই, এটা ব্যক্তি হইলেও ডাইরেক্ট অবজেক্ট, বস্তু হইলেও ডাইরেক্ট অবজেক্ট। যারা ইনডাইরেক্ট ভাবছেন তারা কিন্তু বিপদে আছেন। আমি আবারও বলি, কোন সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে ব্যক্তিবাচকটা হবে ইনডাইরেক্ট, বস্তুবাচকটা হবে ডাইরেক্ট। আরে ভাই, অবজেক্ট যদি থাকেই আপনার একটা, সেখানে ইনডাইরেক্ট আসবে কোনতে? হ্যাঁ, ইনডাইরেক্ট আসবে কোথা থেকে? ইনডাইরেক্ট আসার সুযোগ নাই। ওকে, এই তো আব্দুল্লাহ ইসলাম, ধন্যবাদ। আচ্ছা, নেটওয়ার্ক একটু প্রবলেম করছিল বলে আমি কয়েক মিনিট পজ দিলাম আর কি। হ্যাঁ, নেটওয়ার্কটা একটু প্রবলেম করছিল বলে আমি একটু পজ দিলাম। দেখেন, এই যে আপনাদেরকে দেখাবো না কালকে, মানে আমি তো একটা ডিএসএলআর ক্যামেরার সামনে আছি, আমার পেছনে আছে একটা বড় বোর্ড মানে মনিটর আর কি। আমার হাতেও আছে একটা মোবাইল। আমার হাতে মোবাইলে আমি যখন চেক করি, আমি সব সময় মোবাইল ডাটা দিয়ে এখানে চেক করতেছি। সামনে যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়াইফাই দিয়ে চলতেছে, বুঝতে পারছেন? সরি, ওয়াইফাই না আর কি, মানে ব্রডব্যান্ড লাইন দিয়ে চলতেছে আর কি, হাই স্পিড লাইন। এরপরও গত এক সপ্তাহ যাবত বাংলাদেশের ইন্টারনেটের অবস্থা ভয়ঙ্কর খারাপ। সারা বাংলাদেশে আমার যত ভাই ব্রাদার, বন্ধু বান্ধব আছেন, কলিগ আছেন, সবার থেকে সেম কথা শুনতেছি যে নেটওয়ার্কের অবস্থা একদম জাতা অবস্থা। আমার বাসায়, হ্যাঁ, আমার বাসার যে অবস্থা, এখানে আমার বাসা জি ব্লকে, এটা সি ব্লক, মিরপুর 1-এর আর কি, সেম অবস্থা দেখতেছি। তো একটু নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে, যে জন্য আমি আসলে আপনাদের এখানে লাইভে আসলামও 10-15 মিনিট লেট করে আর কি, এই জন্য আমি একটু থেমেছিলাম। হ্যাঁ, আচ্ছা, শহীদুল ভাই বলছে নেটওয়ার্ক প্রবলেম। এটা কি আপনারা যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন তো প্লিজ। আপনারা যে যে জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনাদের সব জায়গাতেই কি মানে ব্রডব্যান্ড লাইনের কথা আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, যারা মোবাইল নেটওয়ার্ক চালান তাদেরকে বলছি না, যারা ব্রডব্যান্ড লাইন চালান আর কি, সবাই কি এরকম ফিল করছেন? এই মানসুর আপু, আপনি মনে হয় কুমিল্লার না? কুমিল্লায় কি এই অবস্থা? প্রণব ঘোষ দাদা, আপনিও মনে হয় কুমিল্লার নাকি? ও না, আপনি সম্ভবত নরসিংদীর। মেহেদি হাসান ভাই, একটু বলেন তো প্লিজ। মানে আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছেন, মানে আমার বাসার এবং এই যে আমাদের অফিসের মানে স্টুডিওর, সবাই সেম কথা বলতেছে। আপনারাও কি এই সেম প্রবলেম ফেস করছেন? সৌরভ ভাই জিজ্ঞেস করছে, স্যার এরকম একটা কোয়েশ্চেন মাস্টার্সে ছিল। মামুনুর রশিদ ভাই বলছেন যে নো প্রবলেম, রাজশাহীতে দিলে সমস্যা নাই না, আমি মোবাইল ডাটা ইউজ করি। আচ্ছা আচ্ছা, নরসিংদী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আসলে আমরা মূল আলোচনায় চলে যাই। তো যেটা বলছিলাম আর কি, যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, এক্ষেত্রে ব্যক্তিটাকে আমরা ইনডিরেক্ট এবং বস্তুটাকে ডিরেক্ট বলবো। যদি অবজেক্ট থাকেই একটা, তাহলে আর প্যারেশানি নেওয়ার দরকার নাই ভাই। একটা আছে মানে ও ডিরেক্ট অর ডাইরেক্ট, যেটা বলে শান্তি পান আপনারা।
আচ্ছা তাহলে আসেন আমরা একটু এক্সাম্পল দেখি, মনোযোগ সহকারে দেখেন, এখানে টুইস্ট আসছে, মজা পাইবেন। এই যে আমি লিখলাম ভিজ, ভিজ মানে হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পলের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। আচ্ছা এবার আসেন, ধরেন আমি একটা বাক্য লিখলাম, যে রানা আর, আচ্ছা রানাই লিখলাম আমরা, রানা told, রানা বলল। তাহলে এই বাক্যে দেখেন আপনার সাবজেক্ট কোনটা, রানা, told কি ভার্ব, বাক্য আমরা এখানে শেষ করে দিতে পারতাম। আমরা বললাম যে রানা বলল, এবার আপনি প্রশ্ন করলেন যে স্যার বা ভাই রানা বলল তো বুঝলাম, তা রানা কাকে বলল? উত্তরে ধরে নেন আমি বললাম আস, আমাদেরকে বলল। এবার আপনি প্রশ্ন করলেন যে ভাই রানা আপনাদেরকে বললো, এটাও বুঝলাম, তা কি বললো? ধরেন আমরা বললাম দা নিউজ, তথ্যটা বললো। তাহলে এই বাক্যে কাকে বললো প্রশ্নের উত্তরে আমরা পাচ্ছি, আমি এখানে লিখে দেই, আপনি এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে পাচ্ছেন আস, আমাদেরকে কি দিয়ে প্রশ্ন করলে আপনি উত্তরে পাচ্ছেন দা নিউজ। আরেকবার বলি, দেখেন রানা টোল্ড, রানা বলল, প্রশ্ন করেন তো কাকে বলল? আস, আমাদেরকে। কি বলল? দ্য নিউজ, সংবাদটা বলল বা বিষয়টা বলল। এখন প্রশ্ন হচ্ছে কাকে বলল? আমাদেরকে। কি বলল? নিউজটা। এই যে কাকে এবং কি দ্বারা যে আমরা প্রশ্ন করলাম, দুটো প্রশ্নের উত্তরে আমরা দুটো অংশ পেলাম, দুটো উত্তর পেলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই এইখানে কি দুইটাই অবজেক্ট, এখানে দুটো অবজেক্ট কিনা সেটা জানার জন্য আমাদেরকে একটু চেক করতে হবে। চেক করতে গেলে আমরা ভার্বের পরের দুটো অংশকে মনে মনে লিখে নেব। হ্যাঁ, এখন আমি মনে মনে ধরে নিব আর কি, আমি এখানে লিখে দিচ্ছি, কারণ আপনারা তো আমার মনের ভিতরে ঢুকতে পারবেন না। আমি লিখলাম আস, এরপরে লিখলাম দ্য নিউজ। এবার দুটোর মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে দেখবো আমরা এই দুটো জিনিস এক নাকি আলাদা। তাহলে দেখেন রানা আমাদেরকে নিউজটা বললো, তার মানে কি আমরাই নিউজ, নিউজেই আমরা, দুটো কি এক? জীবনেও এই দুইটা জিনিস এক না। তার মানে আগের অংশ এবং পরের অংশ এক না, আলাদা। তাহলে আগের এবং পরের অংশ যদি আলাদা হয়, এক্ষেত্রে এইটাও একটা অবজেক্ট, এক্ষেত্রে এইটাও একটা অবজেক্ট। আমরা বলতে পারি এটা হলো অবজেক্ট 1, আমরা বলতে পারি এটা হলো অবজেক্ট 2। এটা ব্যক্তিবাচক, এটা বস্তুবাচক। ওকে, এইবার দেখেন আমরা যদি এভাবে লিখি, একটা বাক্যে চলে যাচ্ছি আমরা। ধরেন আমি লিখলাম, বারবার রূপা চলে আসে, হ্যাঁ ধরেন আমি রূপা লিখলাম আর কি। আপনারা জিজ্ঞেস করেন ভাই এ বেডি কিটা, কেউ না ভাই, জাস্ট এমনি লিখছি আর কি। হ্যাঁ, ধরেন আমি লিখলাম রূপা থট, রূপা ভেবেছিল। বাক্য আমরা এখানে শেষ করে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি রূপা হলো আমাদের সাবজেক্ট, থট এটা হলো ভার্ব, বাক্য শেষ। এবার আপনি প্রশ্ন করলেন যে ভাই রূপা ভাবছিল, তা ভাই কাকে ভাবছিল? ধরে নেন উত্তরে আমি লিখলাম আস, আমাদেরকে ভেবেছিল। এবার আপনি প্রশ্ন করলেন যে ভাই আপনাদেরকে ভাবছিল, খুব ভালো কথা, তা কি ভেবেছিল? ধরে নেন আমরা বললাম যে অসৎ ভেবেছিল, ডিসঅনেস্ট। তাহলে আমরা কি বলতে পারি এখানে, রূপা থরাস ডিসঅনেস্ট, রূপা আমাদেরকে অসৎ ভেবেছিল। এই বাক্যে কাকে ভেবেছিল? দেখেন প্রশ্ন করেন আপনি যদি এখানে ভার্বটাকে প্রশ্ন করেন যে ভাই রূপা যে ভাবলো, চিন্তা ভাবনা করলো, তা কাকে? আমাদেরকে। কি ভাবলো? উত্তর হচ্ছে ডিসঅনেস্ট, অসৎ ভাবলো। এই বাক্যে যেমন কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে দুটো অবজেক্ট পেয়েছিলাম, এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যেও তো কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলাম, তাহলে কি এখানেও আমরা দুইটা অবজেক্ট পেয়েছি? আচ্ছা, এইটা বুঝতে গেলে ওই যে আমরা বলছি ভার্বের পরের অংশটাকে আমরা লিখে নেব। আছে একটা লেখা আছে আস, আর একটা লেখা আছে ডিসঅনেস্ট। তাহলে এই বাক্যে দেখেন তো রূপা আমাদেরকে অসৎ ভেবেছিল। কাকে অসৎ ভাবছে? আমাদেরকে। কি ভাবছে? অসৎ। তার মানে এই বাক্যে আমরাই অসৎ, অসৎই আমরা। হ্যাঁ, যদিও দেখেন মানে আমরা অসৎ এটা হওয়া লাগবে না, মানে এই বাক্যে আমাদেরকেই সে অসৎ ভাবছে। তার মানে এই বাক্যে আমরা মানে নিউজ, আর নিউজ মানে আমরা না, কিন্তু এই বাক্যটাতে আমরাই ডিসঅনেস্ট, ডিসঅনেস্টই আমরা। আমি চাইলে এভাবে বলতে পারতাম যে রূপা আমাদেরকে ছাত্র ভেবেছিল। হ্যাঁ, ডিসঅনেস্ট শুনতে হয়তো আপনার কাছে ভালো লাগছে না ভাই, তাহলে আমরা কাজ করি এটাতে পজিটিভ ওয়ার্ড বানাই দিই। রূপা আমাদেরকে ছাত্র ভেবেছিল বা শিক্ষক ভেবেছিল। রূপা থট অ্যাজ টিচার্স, এই যে আমি লিখলাম
টিচার্স। তাহলে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে এই বাক্যে কি আমরাই শিক্ষক, শিক্ষকই আমরা? দেখেন তো আগের অংশ এবং পরের অংশ এক নাকি আলাদা? আপনি দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে আলাদা। যখন দেখবেন আগের এবং পরের অংশটা একে অপরের পরিপূরক হচ্ছে, সেক্ষেত্রে প্রথম অংশটাকে বলতে হয় অবজেক্ট, আর পরের যে অংশটা এইটার নাম হইল বাবা কমপ্লিমেন্ট। এটাকে কেউ শুধু কমপ্লিমেন্ট বলে, কেউ কেউ এটাকে বলে অবজেক্টের কমপ্লিমেন্ট। কি বলে? অবজেক্ট এর কমপ্লিমেন্ট। কারণ আস মানে টিচার্স, টিচার্স মানে আস। কেউ কেউ আবার বলে না ভাই আমরা ইংরেজিতে নাম বলবো, আমরা অবজেক্টের কমপ্লিমেন্ট বলবো না, এর নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এর নাম কি বাবা? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে, আপনি একদম সহজ ভাষায় বলবেন কোন সেন্টেন্সে অবজেক্টের পরের অংশটা, দেখেন এটা কিন্তু অবজেক্টের পরের অংশ, কোন সেন্টেন্সে অবজেক্টের পরের অংশ যদি অবজেক্টকেই বোঝায় তবে সেই পরের অংশটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। এই তো শহীদুল ভাই, সোহেল রানা ভাই, ধন্যবাদ ভাই, সৌরভ ভাই, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পারতেছি এই সেন্টেন্সে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এতটুকু আই হোপ আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলে ফেলেন। তার এই বাক্যটা আরেকবার এভাবে লিখবো, এই বাক্য যেটা লিখছিলাম আর কি, যে ধরে নেন আমরা লিখলাম, কি লিখছিলাম আমরা? যে রানা টোল্ড আস দ্য নিউজ। ধরেন আমি লিখলাম যে রানা told us the news। তাহলে আপনি এখানে মনোযোগ সহকারে দেখবেন যে বিষয়টা আমরা দেখতে পাইতেছি, এখানে রানা হলো সাবজেক্ট, told হচ্ছে ভার্ব। এইবার খেয়াল করেন us এইটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর যদি বলেন দ্য নিউজ এইটা হইতেছে আমাদের বস্তুবাচক অবজেক্ট। যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট পান, আই রিপিট, যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট পান, এক্ষেত্রে সবসময় ব্যক্তির আগে লিখবেন, বস্তুকে পরে লিখবেন। কোনো কারণে যদি বস্তুকে আগে লিখে ফেলেন আর ব্যক্তিকে পরে লেখেন, আমি একটু মজা করে বলি আর কি, এই যে বস্তুর আগে লিখছেন, ব্যক্তিকে পরে লিখছেন, তাহলে কি ব্যক্তির মন ভেঙে যাবে না? এই ভাঙা মন জোড়া দেওয়ার জন্য তখন ফেভিকলের আঠা হবে টু। ঠিক আছে, এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমরা? যে রানা told, রানা বলল। আপনি প্রশ্ন করলেন, মনে আছে না ভার্বকে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা অবজেক্ট পাই। আপনি বললেন ভাই আগে আমি বস্তু বলবো, বলেন। তাহলে আমরা কি লিখলাম? দ্য নিউজ। এই যে বস্তুটার আগে লিখে ফেলছি আমরা, বস্তুবাচক অবজেক্ট। এবার প্রশ্ন করেন কাকে বললো, যদি লিখি আস, এই যে দেখেন এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। যদি বস্তু আগে লিখে ফেলেন, ব্যক্তিকে পরে লেখেন, তাহলে মোটামুটি 99% ক্ষেত্রে আপনাকে জরিমানা হিসেবে একটা 2 দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সবসময় মাথায় রাখবো আমরা ব্যক্তিকে আগে লিখবো, বস্তুকে পরে লিখবো। কোনো কারণে যদি বস্তু আগে লিখে ব্যক্তিকে পরে লেখেন, তখন ব্যক্তির মন ভেঙে যাবে। এই ভাঙা মন জোড়া দেওয়ার জন্য তখন ফেভিকলের আঠা হবে 2। কিছু কিছু ক্ষেত্রে যদিও 2 না বসে ফর লিখতে হয়, ফর বসাতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি ইনশাল্লাহ এতটুকু বুঝতে পারছেন। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না প্লিজ থাকলে বলেন। একটু বলতে হবে প্লিজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এই যে বাই ভার্বটা যদি পান, সেক্ষেত্রে আপনি ওই জায়গাটাতে ফর লিখবেন। আপনি অর্থ দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি অর্থ দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখেন আমি আরেকটা বাক্য লিখে দিই। সৌরভ ভাই জিজ্ঞেস করছে কোথায় বাই লিখবো, কোথায় ফর লিখবো। ধরে নেন এরকম একটা বাক্য আপনাকে দেয়া হলো যে হি, অথবা ধরে নেন আমরা লিখলাম রুমি বট, রুমি কিনলো। এখন দেখেন এই বাই মানে হলো কেনা, আবার এই বাই মানেই হচ্ছে কিনে দেয়া। ঠিক আছে, বাই মানেই কেনা, আবার বাই মানেই হচ্ছে কিনে দেয়া। আপনি যদি বলেন রুমি বট মি, আপনি কি বলবেন যে রুমি আমাকে কিনে নিল? না, রুমি আমাকে কিনে দিল। কি কিনে দিল? ধরেন আমি বললাম পেন্সিল। তাহলে দেখেন ভাই আগে ব্যক্তি আসছে, পরে বস্তু চলে আসছে। এখন আপনি যদি এটা এইভাবে লিখতে চান যে রুমি
বট, রুমি কিনে দিল, কিনে দিল, কাকে কিনে দিল লিখি নাই, আমরা আগে লিখলাম রুমি একটা পেন্সিল কিনে দিল। এইবার দেখেন তো দাদা বস্তু আগে চলে আসছে কিনা, এইবার কিন্তু এই কিনে দিলে হবে না, এবার হয়ে গেল কিনলো বা কিনেছিল, কিনেছিল। আর এখানে দেখেন কিনে দিল বা কিনে দিয়েছিল। এখন রুমি একটা পেন্সিল কিনেছিল, আমাকে পেন্সিল কিনেছিল কখনো বলা যায় বলেন তো? বলা যায় না। তখন বলতে হয় সে আমার জন্য একটা পেন্সিল কিনেছিল, এইখানে আমাকে বলা যায় না, তাই এখানে ফর মি লিখতে হয়। ঠিক আছে ডিয়ার? সোহেল ভাই কি লিখলেন? রুমি বড় পেন্সিল বাই মি, বাই হবে না এখানে, ফর হবে, ফর 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 হবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এইবার চলে আসেন ডাবল অবজেক্ট, এটা তো আমরা ব্যাখ্যা করলামই। এখন আমরা যে জিনিসটা দেখবো, আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট চিনে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট চেনা। আসেন, অবজেক্টিভ কমপ্লিমেন্ট চেনা শেষ, এখন আমরা চলে যাব সাবজেক্টিভ কমপ্লিমেন্টের কাছে। তাহলে আমরা এখন দেখব সাবজেক্টিভ, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে দুটো ভাগ করি। হ্যাঁ, আমরা এটাকে দুটো ভাগ করলাম, একটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা অংশ হচ্ছে অবজেক্ট। অবজেক্টের বাংলা হলো কর্ম। এই বাংলা জানলে অনেক উপকার, না জানলে মেলা ক্ষতি, তা কিন্তু না। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টের বাংলা হলো পরিপূরক, পরিপূরক অংশ। ঠিক আছে ডিয়ার? না বুঝলে আল্লাহর ওয়াস্তে প্রশ্ন করেন আমারে কিন্তু প্লিজ। হ্যাঁ, প্রশ্ন করেন। তাহলে দেখেন, এটা আমরা প্র্যাকটিক্যালি শিখি। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে রানা, সোহেল রানা ভাইরে দিয়ে উদাহরণ দিলাম, প্লেইজ ক্রিকেট, রানা ক্রিকেট খেলে। আর এই বাক্যে আমরা লিখলাম রানা লুকস স্ট্রং অর স্মার্ট, রানাকে স্মার্ট দেখায়। আপনি ভার্বের পরে যদি একটা অংশ পান, যেমন এখানে আছে ক্রিকেট, এখানে আছে স্মার্ট, আপনাকে যেই কাজটা করতে হবে ভার্বটাকে তাড়াই দিবেন। ঠিক আছে? আপনি যে কাজটা করবেন ভার্বটাকে তাড়াই দিবেন। তাহলে আমি এখন ভার্বটাকে তাড়াই দিব, তাড়াই দিয়ে দেখব এই বাক্যে যিনি রানা তিনি ক্রিকেট কিনা। আপনি কি কখনো বলবেন যে রানা সে নিজেই ক্রিকেট? নো, দুটো কখনো এক হতে পারে না। এই বাক্যটাতে আপনি যদি দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব, এই অংশটাকে বলতে হবে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? কারণ এই বাক্যটাতে রানা যেই ব্যক্তি, স্মার্ট সেই ব্যক্তি। অর্থাৎ ভার্বের আগের এবং পরের অংশ, আই রিপিট, ভার্বের আগের এবং পরের অংশ যদি একে অপরকে এক্সপ্রেস করে সেক্ষেত্রে পরের অংশটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এখন মজার ব্যাপার আছে, স্মার্ট বলতে কারে বোঝাচ্ছে? রানাকে বোঝাচ্ছে। সো এটাকে শুধু কমপ্লিমেন্ট না বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারেন। ঠিক আছে বাবা? আমরা আর দুই একটা উদাহরণ লিখি, আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ধরেন আপনি বললেন হানি, হানি মেক্স, ধরেন আমি অন্য কিছু লিখলাম যে হানি হেল্পস আস ইন মেনি ওয়েজ। হানি গিভস এনার্জি, মধু শক্তি যোগায়। তাহলে এই বাক্যে দেখেন মধু শক্তি যোগায়। তাহলে আপনি কি বলবেন যে ভাই এই বাক্যে যেটাই মধু সেটাই এনার্জি? না, মধু হচ্ছে কি একটা খাবার জিনিস, এনার্জি হচ্ছে খাবার পরে আমরা পাই। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আপনি কিন্তু কখনোই বলতে পারেন না যে যেটাই হানি সেটাই এনার্জি। হ্যাঁ, সেটাই এনার্জি, এভাবে কখনোই বলা যায় না। তার মানে দুটো আলাদা। কিন্তু আমরা যদি এইভাবে বলতাম, বাবা দেখেন তো, আমরা যদি এইভাবে বলতাম যে হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি, এই বাক্যে আপনি জাস্ট একবার খেয়াল করেন, এই বাক্যে যেটাই হানি সেটাই সুইট, যেটাই সুইট সেটাই হানি। সো এই অংশটাকে আমরা শুধু কমপ্লিমেন্ট অথবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারি, কজ হানি ইজ ইকুয়াল টু সুইট। এইটাকে বোঝার মানে যেখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে
সেটাকে বোঝার একটা দুর্দান্ত টেকনিক আছে। সেখানে আমরা ভার্বটাকে কেটে দিয়ে এম ইজ আর লিখতে পারি। যেমন দেখেন, রানা লুকস স্মার্ট, তার মানে কি রানা ইজ স্মার্ট। হানি টেস্টস সুইট, তার মানে কি হানি সুইট। কিন্তু আপনি কি একবারও বলতে পারবেন হানি ইজ এনার্জি? বলা যাবে না। আপনি কি বলবেন রানা ইজ ক্রিকেট? বলা যাবে না। এই হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্টের পার্থক্য। এতটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ জাস্ট আমাকে একটা প্রশ্ন করে ফেলেন। এতটুকু বোঝা গিয়েছে কিনা আমাকে একটু প্রশ্ন করবেন প্লিজ। আমি যতটুকু বললাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা, থাকলে বলে ফেলেন। ইউনুস ভাই, শহীদুল ভাই, মামুনুর রহমান ভাই লিখছেন ওকে, ধন্যবাদ মামুন ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এগুলো একদম বেসিক তথ্য, এগুলো নিয়ে মনে হয় খুব বেশি প্যারেশানিতে পড়তে হবে না আমাদের। আচ্ছা, তারপরেও আমি আপনাদের জন্য সাবজেক্টিভ কমপ্লিমেন্টের সংজ্ঞা লিখে রাখছি। যে দেখেন, কোন সেন্টেন্সে ভার্বের পরের অংশটুকু যদি ভার্বের আগের অংশটুকুকে অর্থাৎ সাবজেক্টকে বোঝায়, তবে ভার্বের পরের সেই অংশটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন হানি আর সুইট এক, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস দুটো কিন্তু এক, ঠিক আছে। এক্ষেত্রে মাথায় রাখবেন মাঝখানের যে ভার্বটা, সে যেহেতু আগেরটাকে আর পরেরটাকে যুক্ত করছে, তাই তার নাম দেয়া হয় লিঙ্কিং ভার্ব। এই যে দেখেন আর, এটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব? কারণ সে আগের এবং পরের অংশটাকে লিঙ্কড করছে। ঠিক আছে বাবা? আচ্ছা আচ্ছা, এই তো মাশাআল্লাহ, শহীদুল ভাই, সৌরভ ভাই, মেহেদি ভাই, ধনেশ্বর দাদা, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা বলে ফেলছি আমরা, তারপরেও বলি আমরা একটু। কোন সেন্টেন্সে অবজেক্টের পরের অংশটুকু যদি অবজেক্টকেই বোঝায়, তবে ওই অংশটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন দ্য হেডমাস্টার মেড হিম ক্যাপ্টেইন, হেডমাস্টার তাকে ক্যাপ্টেইন বানালো। এই বাক্যে দেখেন সে কে? ক্যাপ্টেইন। ক্যাপ্টেন কে? সে। তাহলে ফার্স্ট যেটা, এটা অবজেক্ট, পরের অংশটা কমপ্লিমেন্ট। এই ক্যাপ্টেন বলতে কিন্তু হেডমাস্টারকে বোঝায় নাই, তার মানে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। নুরুন নাহার, ইয়েস স্যার, থ্যাংক ইউ নুরুন নাহার। আচ্ছা, আশা করি পারবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, এইবার বাবা আসল খেলা হবে, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখেন। এখন আমরা দেখব এক্সটেনশন। এক্সটেনশন এইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা। আমরা এখন যেটা দেখব সেটা হলো এক্সটেনশন। এক্সটেনশনটা আমরা বলতে পারি সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, দেখেন, আপনি যে কোনো সেন্টেন্সে, আপনি কোনো একটা সেন্টেন্সে ভার্বকে প্রশ্ন করবেন। কি দিয়ে প্রশ্ন করবেন? ভার্বকে প্রশ্ন করতে পারবেন কখন, ভার্বকে প্রশ্ন করতে পারবেন কোথায়, ভার্বকে প্রশ্ন করতে পারবেন কিভাবে, যে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, অথবা কি পরিমাণ, অথবা কতবার, অথবা কতক্ষণ ধরে, কিংবা কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, বা কতক্ষণ পর পর। খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। কতবার, কতক্ষণ ধরে, কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর পর। আপনি এটাকে আরো প্রশ্ন করতে পারেন। আপনি এটাকে আরো প্রশ্ন করতে পারেন। এরকম হচ্ছে কেন? আমাদের বোর্ড তো হ্যাং করে না কখনো। কতবার? এবার আপনি প্রশ্ন করেন কততম। তারপরে আরো অনেক প্রশ্ন করা যায়। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন কোথা থেকে, আপনি প্রশ্ন করতে পারেন কোন দিকে, কার জন্য, কি দিয়ে,
দেখছেন আমি মুখস্থ করছি, আপনাকে মুখস্থ করতে হবে। কাকে দিয়ে, কাকে দিয়ে, এরপরে দেখেন কার সাথে। এই যে প্রশ্নগুলো, আমি সবগুলো প্রশ্ন কাকে করলাম বাবা? আমি এখানে যত প্রশ্ন দেখতে পাচ্ছেন, লিঙ্কিং কিভাবে চিনা যায়, আমি এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে ভাই, হ্যাঁ টেনশন নিন না, এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে। এই যে দেখেন আমি যতগুলো প্রশ্ন করলাম, আমি এক্সটেনশন শব্দটাকে একটু এই পাশে লিখে দেই, হ্যাঁ তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। ধরেন আমি যে এক্সটেনশন শব্দটাকে এখানে লিখলাম, এক্সটেনশন। এবার একটু মনোযোগ সহকারে দেখেন তো বাবা, এই যে ভার্বকে আপনি কখন দিয়ে প্রশ্ন করেন, আর কার সাথে দিয়ে প্রশ্ন করেন, কাকে দিয়ে প্রশ্ন করেন, কি দিয়ে প্রশ্ন করেন, কার জন্য প্রশ্ন করেন, কোন দিকে, হ্যাঁ যেই প্রশ্নটাই করেন, এই যে প্রশ্নগুলোর উত্তরে আপনি যা পাবেন, এই প্রশ্নগুলোর উত্তরে আপনি যা পাবেন সেইটাই হলো গিয়ে এক্সটেনশন। এই প্রশ্নগুলোর উত্তরে যা পাবেন সেটাই হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন আবার দুই রকমের হয়। এক, এটা হতে পারে একটা অ্যাডভার্ব। দুই, এইটা হতে পারে অ্যাডভার্বিয়াল অর অ্যাডভার্বাল, অনেকে যেটা বলে, আপনার কাছে যেটা ভালো লাগে বলেন, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মনোযোগ সহকারে দেখেন, এখানে মজা আছে কিন্তু ভাই। হ্যাঁ সৌরভ ভাই সুন্দর কথা বলছেন। তাহলে আমরা এই যে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার, কততম, কোথা থেকে, কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, আমি মুখস্থ করছি, আপনারা করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তরে যা পাবেন সেটা অ্যাডভার্বও হতে পারে, আবার অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে। যদি এই প্রশ্নগুলোর উত্তরে আপনি ওয়ান ওয়ার্ড, অর্থাৎ আপনি যদি এই প্রশ্নগুলোর পরে সিঙ্গেল ওয়ার্ড পেয়ে যান, সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। আর যদি এই প্রশ্নগুলোর পরে মাল্টিপল ওয়ার্ড পান, বাংলায় যদি বলি আমরা, যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তরে একাধিক ওয়ার্ড পান, তাহলে তাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। বাবা আমি যতটুকু বলেছি এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ দয়া করে আমার একটু বলেন, আল্লাহর ওয়াস্তে। ফারহানা বিনতে রফিক যুক্ত হলেন আমাদের সাথে। আরিফুল ভাই লিখছেন কেমন দিয়ে প্রশ্ন করা যায় না ভাই, ভার্ব কখনো, ভার্বকে কেমন দিয়ে প্রশ্ন করা যায় না ভাই, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করা যায়। আর কিসের জন্য যেটা বললেন ভাই, কিসের জন্য মানেই কেন ভাই, হ্যাঁ আরিফুল ভাই ধন্যবাদ ভাই। এই কিসের জন্য মানেই কেন। সৌরভ ভাই জিজ্ঞেস করতেছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল কি সেম? জি ভাই, হ্যাঁ আমরা সিঙ্গেল ওয়ার্ড হলে অ্যাডভার্ব বলবো, মাল্টিপল ওয়ার্ড হলে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো আর কি, হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আসেন আমরা দুই একটা, আব্দুল্লাহ ভাই বলছেন জি না স্যার, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা একটা বাক্য লিখি। ধরেন আমরা আব্দুল্লাহরে দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা বললাম যে আব্দুল্লাহ ইনভাইটেড আস, আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছিল। বাক্য আমরা এখানে শেষ করে দিতে পারি। শহীদুল ভাই লিখতেছেন এক্সটেনশন আর অ্যাডভার্ব কি সেম? জি জি, মামুন রশিদ ভাই ধন্যবাদ। তাহলে বাক্য কিন্তু এখানে শেষ। আব্দুল্লাহ ইনভাইটেড আস, আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আব্দুল্লাহ হচ্ছে সাবজেক্ট, ইনভাইটেড হচ্ছে ভার্ব, আস হলো অবজেক্ট। কমপ্লিমেন্ট বলছি না, কারণ আব্দুল্লাহ মানে আমরা না, আমরা মানে আব্দুল্লাহ না, দুটো আলাদা। এইবার ধরে নেন আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন যে ভাই এই যে আব্দুল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিল, আমরা একটু প্রশ্ন করে জেনে নেই, ও যে দাওয়াত দিছে, তা ভাই আব্দুল্লাহ আমাদেরকে যে দাওয়াত দিছে সে কখন দাওয়াত দিয়েছে? ধরে নেন আপনি প্রশ্ন করলেন আব্দুল্লাহ আমাদেরকে কখন দাওয়াত দিয়েছে। আচ্ছা ধরেন আপনি আবার প্রশ্ন করলেন যে ভাই আব্দুল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিয়েছে তা কোথায় দাওয়াত দিয়েছে? আব্দুল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিয়েছে তা কতবার দাওয়াত দিয়েছে? এই যে আব্দুল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিয়েছে, আব্দুল্লাহ আমাদেরকে কিভাবে দাওয়াত দিয়েছে? আব্দুল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিয়েছে তা সে কেন দাওয়াত দিয়েছে? এই যে দেখেন, তাহলে আমি বলেছিলাম কখন, কোথায়, কিভাবে, কেন, কতবার, কতটুকু, কততম, কোথা থেকে, কোন দিকে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা এক্সটেনশন পাই। এখন আমি বলেছিলাম আপনাদেরকে
এই যে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার, কততম, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তরে আমরা পাই কি বাবা? আমরা পাই এক্সটেনশন। এক্সটেনশনটা কিন্তু অ্যাডভার্ব হতে পারে যদি সেটা সিঙ্গেল ওয়ার্ড হয়। আবার এই যে এক্সটেনশনটাই অ্যাডভার্ব না হয়ে অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যেতে পারে যদি সেখানে মাল্টিপল ওয়ার্ড থাকে। তাহলে আমরা চেষ্টা করব সিঙ্গেল ওয়ার্ড দিয়ে উত্তর দেওয়ার, আবার মাল্টিপল ওয়ার্ড দিয়ে উত্তর দেওয়ার। তাহলে আসেন, প্রথমে আমি বলছি, ধরে নেন হ্যাঁ, যে আব্দুল্লাহ আমাদেরকে ইনভাইট করেছিল। আপনি প্রশ্ন করলেন কখন, আমি উত্তরে জাস্ট একটা শব্দ লিখলাম, ইয়েস থার্সডে, গতকাল। এই দেখেন অ্যাডভার্ব পাওয়া গেছে, এটা একটা এক্সটেনশন। আপনি প্রশ্ন করলেন যে আব্দুল্লাহ ইনভাইটেড আস, আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কোথায়? আমি একটা ওয়ার্ড লিখতেছি, হিয়ার, এইখানে, অথবা দেয়ার, সেইখানে। আপনি প্রশ্ন করলেন আব্দুল্লাহ দাওয়াত দিয়েছিল কতবার? আমি একটা ওয়ার্ড দিয়ে লিখতেছি, ওয়ান্স, একবার। কয়বার? টুয়াইস, দুইবার। কয়বার? থ্রাইস, তিনবার। কিভাবে দাওয়াত দিয়েছিল? আব্দুল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কিভাবে দিয়েছিল? ধরে নেন বললাম আন্তরিকতার সাথে, তাহলে আমরা কি বলতে পারি? কর্ডিয়ালি। তার মানে দেখেন এই যে একটা একটা করে ওয়ার্ড পেয়েছেন, এগুলোই হচ্ছে দাদা। মাহমুদুল হাসান মাহমুদ ভাই বলছেন স্যার ক্লাস কি আমরা নোট আকারে পাবো? জি ভাই, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নাই, পিডিএফ পেয়ে যাবেন আমার থেকে। হ্যাঁ, আচ্ছা, এইবার আপনি প্রশ্ন করলেন যে ভাই আব্দুল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কেন দিয়েছিল? ভাই কেন প্রশ্নের উত্তরে সিঙ্গেল ওয়ার্ড দেওয়া যায় না, ঠিক আছে, এখানে মাল্টিপল ওয়ার্ড দিতে হবে। তাহলে এবার আমরা এখানে কখন প্রশ্নের উত্তরে একটা ওয়ার্ড না লিখে এবার একাধিক ওয়ার্ড লিখবো। আব্দুল্লাহ ইনভাইটেড আস, আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আপনি প্রশ্ন করলেন কখন? আমি বললাম জাস্ট 10 মিনিটস, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ 10 মিনিটস এগো, মাত্র 10 মিনিট আগে। সংক্ষেপে লিখছি কিন্তু মিনস মানে মিনিটস, 10 মিনিটস। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, তাহলে এই যে দেখেন তো, কখন দাওয়াত দিয়েছিল? মাত্র 10 মিনিট আগে। তাহলে একাধিক ওয়ার্ড পেয়েছেন, এটা অ্যাডভার্ব ফ্রেজ। এবার আপনি জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছে, একাধিক ওয়ার্ড দিয়ে বলেন কোথায়? আমরা বললাম at his office, তার অফিসে দাওয়াত দিয়েছে। এবার আপনি প্রশ্ন করলেন কতবার দাওয়াত দিয়েছে? ওয়ান্স মানে একবার, টুয়াইস মানে দুইবার, থ্রাইস মানে তিনবার। কিন্তু আপনি যদি বলেন 4 বার তাহলে বলতে হবে 4 টাইমস, যদি বলেন 5 বার তাহলে বলতে হবে 5 টাইমস। এবার আপনি প্রশ্ন করলেন যে ভাই আব্দুল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিল, কিভাবে দাওয়াত দিল? কিভাবে? আমি বলেছিলাম আন্তরিকতার সাথে। এইটা আমি বলতে পারতাম ইন আ কর্ডিয়াল ম্যানার, কর্ডিয়াল ম্যানারে, কর্ডিয়াল আচরণের সাথে দাওয়াত দিয়েছিল। এইবার প্রশ্ন করলেন যে ভাই আব্দুল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কেন দাওয়াত দিয়েছিল? আমরা বললাম টু ভিজিট হিজ নিউ অফিস, তার নতুন অফিসটা দেখার জন্য বা ভিজিট করার জন্য। তো বাবা সোনারা জাস্ট একটু খেয়াল করেন, এই যে দেখেন আমরা যে প্রশ্নগুলো করলাম, এই যে আমরা প্রশ্নগুলো করলাম, প্রশ্নের উত্তরে একটা ওয়ার্ড যেহেতু পেয়েছিলাম, এটা ছিল অ্যাডভার্ব। হেয়ার দেয়ার একাধিক ওয়ার্ড না, একটা করে ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়ান্স টুয়াইস থ্রাইস একটা করে ওয়ার্ড, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কর্ডিয়ালি একটা ওয়ার্ড, অ্যাডভার্ব। আর এই যে দেখেন আপনি জাস্ট 10 মিনিটস এগো at his office 4 times in a cordial manner to visit his new office, এই শব্দগুলো যেহেতু একাধিক তাই এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, এই যে এতটুকু জায়গায় একটু খেয়াল করবেন, এই যে এতটুকু জায়গায় আমি এখানে যা লিখছি, যা, সেটা এক ওয়ার্ডে লিখি আর একাধিক ওয়ার্ডে লিখি। আমি এখানে যা যা লিখেছি এই সবগুলোই হলো বাবা এক্সটেনশন। এই সবগুলোই কি? এক্সটেনশন। আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানান। আমার কথাটা বোঝা গিয়েছে কিনা দয়া করে আমাকে একটু জানান। ঠিক আছে, আজকের টপিকের নামই হলো বেসিক সেন্টেন্স প্যাটার্ন। আমরা বেসিক বিষয় নিয়ে কথা বলছি কিন্তু। ঠিক আছে ডিয়ার, আজকের টপিকটার নামই হলো বেসিক সেন্টেন্স প্যাটার্ন। আমরা বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলছি।
আচ্ছা, মেহেদী হাসান ভাই জিজ্ঞেস করছে স্যার এক্সটেনশন হিসেবে কি শুধু অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজেই বসে? জি ভাই, এক্সটেনশন হিসেবে শুধু অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোই বসে। এই তো ইউসুফ আলী ভাই লিখছেন জি স্যার, মোল্লা মোহাম্মদ সোহেল রানা ভাই লিখছেন জি, ধন্যবাদ। এই তো মাশাআল্লাহ, আপনারা বুঝে ফেলাইছেন। ঠিক আছে ভাই, এই টপিকগুলো আপনার কাছে মনে হতে পারে একদম সিলি টপিক, হ্যাঁ, কাজে লাগে না, কিন্তু এগুলো যে কত কাজে লাগে ভাই। কাউসার আহমেদ ভাই, ইয়েস স্যার, ধন্যবাদ। প্রণব ঘোষ দাদা, সৌরভ ভাই, শহীদুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, মামুনুর রহমান ভাই। এই তো যদি এগুলো বুঝে থাকেন তাহলে ভাই এবার খেলা হবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, খেলা হবে, আমি ধরে নিচ্ছি ইনশাআল্লাহ আপনারা বুঝে ফেলছেন। এই যে দেখেন, এটাই আমি বলেছি সহজ ভাষায়। আপনাকে যদি বলে এক্সটেনশন কাকে বলে, কোন সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এই সাইডটারে বাদ দিলে যা পাওয়া যায় তাই এক্সটেনশন। হ্যাঁ, অথবা বলতে পারেন যে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কতবার, কততম, কোথা থেকে, কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য, কার সাথে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় সেইটাই হলো এক্সটেনশন। ওকে, সেটাই হচ্ছে এক্সটেনশন। এইবার এখানে উদাহরণ দেয়া আছে, দেখেন, শি লিভস, সে বাস করে। প্রশ্ন করেন কোথায় বাস করে? হিয়ার। এইটা একটা ওয়ার্ড, তাই এটা একটা অ্যাডভার্ব, এবং মজার ব্যাপার এটা কিন্তু এক্সটেনশন। দে স্টাডিড, তারা পড়াশোনা করেছিল। আপনি প্রশ্ন করেন কখন পড়াশোনা করেছিল? 2 days ago, 2 দিন আগে। হ্যাঁ, এতটুকু কিন্তু এক্সটেনশন, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। কিন্তু কখন প্রশ্নের উত্তরে 3টা ওয়ার্ড পেয়েছেন, এটাকে শুধু অ্যাডভার্ব বললে মিথ্যা বলা হবে, মিথ্যা বললে গুনাহ হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন, রানা ইনভাইটেড আস, রানা আমাদেরকে দাওয়াত দিয়েছিল। কোথায় দাওয়াত দিয়েছিল? হিয়ার, এইখানে। এটা একটা এক্সটেনশন। কবে দাওয়াত দিয়েছিল? গতকাল। এইটা আরেকটা এক্সটেনশন। দুইটাই আলাদা আলাদা ভাবে অ্যাডভার্ব। জ্যাক ফেইলড, জ্যাক ফেল করেছিল। কতবার? টুয়াইস, 2 বার। এই যে দেখেন একটা এক্সটেনশন। ঠিক আছে, এগুলো পারা যাবে না ইনশাআল্লাহ বাবা? পারবেন ইনশাআল্লাহ। মেহেদী হাসান ভাই, থ্যাংক ইউ। ওকে ডিয়ার, এইবার চলে আসেন, এবার আপনাদের পালা। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন পার্টস। এই যে আন্ডারলাইন করা যে পার্ট গুলো আছে, এগুলো আপনারা আইডেন্টিফাই করেন। প্রশ্নের নাম্বার দিয়ে উত্তর লিখবেন। 1 নং প্রশ্ন, শি লুকস বিউটিফুল। শি লুকস বিউটিফুল, এই প্রশ্নের উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করেন, দেখি বলেন পারেন কিনা। আচ্ছা, যারা পিডিএফ ডাউনলোড করবেন, কিভাবে পিডিএফ কোথায় পাবো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিয়েছি। যারা অ্যাড হতে পারেন নাই, আমার ইনবক্সে বা আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিয়েন। ঠিক আছে? আমাদের যারা পেইড স্টুডেন্ট আছেন কিন্তু হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন নাই, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক দিয়েন, তাহলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই তো মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। তাহলে একটু খেয়াল করি আমরা, দেখেন, আমরা দেখতে পাচ্ছি শি লুকস বিউটিফুল, তাকে বিউটিফুল দেখা। এখানে আমরা আন্ডারলাইন করে 2টো অংশ পেয়েছি, একটা হচ্ছে বিউটিফুল আর একটা হলো অ্যাট হার চাইল্ডহুড। ও মাই গড, এখানে আমি একটা ছোট্ট মিস্টেক করে ফেলছি। এটা লুকস হবে না, হ্যাঁ, সরি, আই এম এক্সট্রিমলি সরি। এটা লুকড হবে, লুকড। শি লুকড, তাকে দেখাতো। কেমন দেখাতো? বিউটিফুল, সুন্দর দেখাতো। কেমন দেখাতো? সুন্দর দেখাতো। কখন? অ্যাট হার চাইল্ডহুড, ছোটবেলায় তাকে খুব সুন্দর লাগতো, এখন বুড়া হয়ে গেছে মনে করেন, তার আর সুন্দর লাগে না। তাহলে এই বাক্যে বিউটিফুল কে? সে। সে কে? বিউটিফুল। তার মানে আগেরটা পরেরটা এক। সো এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার প্রশ্ন করেন তো, তাকে বিউটিফুল দেখাতো, তা ভাই কখন বিউটিফুল দেখাইতো তারে? বাচ্চাকালে। তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমাদের বের করতে হবে কমপ্লিমেন্ট আর এক্সটেনশন কই আছে। এই যে বি নাম্বারে। বি নাম্বার হচ্ছে কারেক্ট অপশন। এই তো মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করছেন, দেখছেন, সবাই কারেক্ট আনসার লিখছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো ধন্যবাদ সঞ্জিদা ভাই, সরি সঞ্জিদা ভাই না, সঞ্জিদা জামান, মেহেদী হাসান ভাই, মামুনুর রহমান ভাই, কাউসার ভাই, ইউনুস আলী ভাই, আরিফুল ভাই, শহীদুল ভাই, প্রণব দাদা। এই তো থ্যাংক ইউ। তাহলে এটা আমরা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার চলে আসেন তাহলে 2 নং প্রশ্নের উত্তরটাতে আমরা একটু দেখি পারি কিনা। এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন পার্টস। হি ইনভাইটেড আস, সে আমাদেরকে দাওয়াত দিয়েছিল ইয়েস্টারডে। তাহলে দেখেন ইনভাইটেড এটা হচ্ছে ভার্ব। আপনি প্রশ্ন করেন তো কাকে দাওয়াত দিয়েছিল? আমরা জানি ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে কি পাওয়া যায়?
অবজেক্ট। তাহলে আমরা আর সে কিন্তু এক না। এবার এই ভার্বটা কি প্রশ্ন করেন, তা কখন দাওয়াত দিয়েছিল? ইয়েস্টারডে। এই যে হয়ে গেছে এক্সটেনশন। আগের বাক্যটাতে আমরা পেয়েছিলাম অবজেক্ট, সরি, আমরা আগের বাক্যটাতে পেয়েছিলাম কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। এই বাক্যতে আমরা পাচ্ছি অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই তো আপনারা উত্তর লিখে ফেলছেন সি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন আপনারা আমার মানে আনসার লেখার আগে আপনারা আনসার লিখে ফেলছেন। হাবিবা, থ্যাংক ইউ। তাহলে পারা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 3। উই আর ইন ঢাকা। এখানে অনেক ছাত্রছাত্রীরা ভুল করে, দেখি আপনারা ভুল না করে রুলটা বের করতে পারেন কিনা। কুইকলি আনসার করেন দেখি। প্রশ্নের নাম্বার দিয়ে উত্তর করার চেষ্টা করবেন, ঠিক আছে? 3 লিখে উত্তর করার চেষ্টা করেন। 3। লিখে উত্তর করার চেষ্টা করেন দেখি কে কে পারেন। কুইকলি আনসার করতে হবে। আমি বিলিভ করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনারা পারবেন। এই আপনার মানে 4টা অপশনে যা আছে এটা দেখে বাইর করবেন। আপনি মানে অন্য কোনো আনসার করতে পারবেন না, অপশনে যা আছে এগুলো থেকে আনসার করতে হবে। আচ্ছা দেখেন, আমরা জানি এম ইজ আর। এই আর এর বাংলা হতে পারে হই, যেমন উই আর স্টুডেন্ট, আমরা হই ছাত্র, অথবা হলাম, আমরা ছাত্র হলাম বা আমরা ছাত্র হই, ঠিক আছে? এরপরে দেখেন হও বলা যায়, যেমন ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার ছাত্র হও। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হও, তুমি আমার ছাত্র হও, তুমি আমার মামা হও, ঠিক আছে? হন বলা যায়। এরপরে দেখেন আসি বলা যায়, যেমন উই আর ইন মিরপুর, আমরা মিরপুরে আসি। ইউ আর ইন মিরপুর, তুমি মিরপুরে আছো। দেখেন দে আর ইন মিরপুর, তারা মিরপুরে আছে। তার মানে আমি যারের বাংলা অর্থ আছেও হইতে পারে। তাহলে এবার দেখেন তো উই আর, আমরা আসি, এটা হচ্ছে ভার্ব। এবার ভার্বটারে কোয়েশ্চেন করেন যে দাদা তোমরা যে আসো, খুব ভালো কথা, সত্যি করে কও তো তোমরা কোথায় আসো? উত্তর হচ্ছে ঢাকায়। এই যে দেখেন ইন ঢাকা মানে ঢাকায়। এই দেখেন এখানে একটা বিষয় আছে, আপনি কিন্তু বললেন না যে ভাই আমি ঢাকা থাকি। যদি বলেন ঢাকা থাকি, তখন জিজ্ঞেস করবে তুমি কখন খোলা থাকো। আমরা কেউ ঢাকা থাকি না, আবার আমরা সবাই ঢাকা থাকি, ঠিক আছে? আসলে আমরা সবাই ঢাকায় থাকি না, কিন্তু ঢাকা থাকি। এখন ঢাকা থাকি মানে কি, আমরা যে জামা কাপড় পরছি ঢাকা রাখছি। আপনি যদি বলেন দাদা জানেন আমি না ঢাকা থাকি, তো তুমি ঢাকা থাকো, আমরা কি ঢাকা থাকি না? আমরাও ঢাকা থাকি। তোমারে বলতে হবে আমি ঢাকায় থাকি। তাহলে এবার একটু দেখেন তো উই আর, আমরা আছি। তাহলে প্রশ্ন করেন কোথায় আসো? উত্তর হচ্ছে ঢাকায়। ঢাকা না কিন্তু, ঢাকায়। তাহলে কোথায় প্রশ্নের উত্তরে আমরা একাধিক অংশ পেয়েছি। এইটাই এক্সটেনশন, আবার এইটাই অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে কারেক্ট আনসার হচ্ছে সি। 3 সি। হায় হায়, এখানে এক একজন এক একটা লিখছেন। এই দেখেন তো, যারা ভাবতেছেন এটা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট কেন? আমরা মানে কি ঢাকা? ঢাকা হলো একটা স্থান, আর আমরা হচ্ছে ব্যক্তি। ব্যক্তি আর স্থান তো এক হতে পারে না, এটাকে কমপ্লিমেন্ট বলা যাবে না রে মাম্মা জান, ভাই জান, বাবা জান। ওকে ডিয়ার, পারবেন ইনশাল্লাহ। এইবার চলে আসি আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, উই মেড, সাবজেক্ট ভার্ব, আমরা বানালাম। হিম, তাকে। ক্যাপ্টেন, দলনেতা। 2 days ago, 2 দিন আগে। দেখি 4 নং প্রশ্নের উত্তরটা আমাদের কোন ভাইজান অথবা আপামনি, আম্মাজান কিডা করে দিতে পারেন, দেখা যাক। 4 নং প্রশ্নের উত্তর আপনারা বলেন এই সেন্টেন্সটাতে কি কি আছে। সৌরভ বলতেছেন 4-এর 1 নাম্বার। সৌরভ 4-এর 1 বলছেন, মানে 4-এর এ বলছেন। বাকিরা কি মনে করেন? আপনারাও কি সৌরভের মতোই মনে করেন? এই তো মেহেদি ভাই বলছেন 4-এর 1, আব্দুল্লাহ ইসলাম বলছেন 4-এর 1, হাবিবা ইসলাম 4-এর 1। ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, তাই না? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা দেখেন, উই মেড হিম, আমরা তাকে বানালাম। সে মানে আমরা মানে কিসে? না, এক না, আলাদা। তাহলে আলাদা হলে এই অংশটা অবজেক্ট। কি বানালাম? ক্যাপ্টেন বানালাম। এই বাক্যে তিনি মানে ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে তিনি, সো এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবার প্রশ্ন করেন তো ভাই আমরা যে তারা ক্যাপ্টেন বানাইলাম, তা কখন ক্যাপ্টেন বানালাম? 2 দিন আগে। কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে এক্সটেনশন পাওয়া যায়। সো এই বাক্যে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, এরপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট, এরপরে এক্সটেনশন। দ্যাট ইজ একটা সেন্টেন্সে আ সিঙ্গেল সেন্টেন্স ক্যান কন্টেইন অবজেক্ট, কমপ্লিমেন্ট এন্ড এক্সটেনশন। ওকে, অল টুগেদার একসাথে 3টাই থাকতে পারে। এই যেখানে আছে, তার মানে আমরা এখানে উত্তর বলবো 4-এর এ।
এই তো মাশাআল্লাহ, ইউনুস আলী, ধনেশ্বর ভাই সবাই পারছেন, থ্যাংক ইউ। এইবার চলে আসি আমরা, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। দেখি এই প্রশ্নটার উত্তর কে কে করতে পারেন। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। দেখি এই প্রশ্নটার উত্তর কে কে দিতে পারেন। প্রণব ঘোষ দাদা, আচ্ছা থ্যাংক ইউ। হি ওয়ার্কস হার্ড, আচ্ছা আমরা একটু দেখি তো এই বাক্যের বাংলাটা কি। এই বাক্যের বাংলা হলো সে কঠোরভাবে পরিশ্রম করে। চাইলে বলতে পারেন সে কঠোরভাবে কাজ করে। তাহলে আপনি কি বলবেন উনি মানে হার্ড আর হার্ড মানে উনি? নো, তার মানে এখানে ভার্ব হচ্ছে ওয়ার্কস, কাজ করা। তা আপনি প্রশ্ন করেন তো ভাই, উনি যে কাজ করে তা কিভাবে কাজ করে? হার্ড, কঠোরভাবে। এইটাই একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব মিন্স এক্সটেনশন। অ্যাডভার্ব মিন্স এক্সটেনশন। তাহলে এই বাক্যে কিন্তু আমরা এই লোকটারে হার্ড বলি নাই, তার কাজ করার ধরনটা হলো হার্ড। খেয়াল করেন এই বাক্যে হি ওয়ার্কস হার্ড মানে কিন্তু উনি হার্ড না, ওনার কাজ করার ধরন হার্ড। তার মানে এই ওয়ার্ডটা ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। ভার্ব সম্পর্কে তথ্য দেওয়া মানে কি? ডেফিনেটলি সেটা অ্যাডভার্ব। ওকে, এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এইবার আসেন, এটা তো পারা গেল। তাহলে এবার 6 নং প্রশ্নের উত্তর। আমরা আগের প্রশ্নটাতে বলেছিলাম হি ওয়ার্কস হার্ড। এবার নাম্বার 6 আমরা বললাম হি ইজ হার্ড। হি ইজ হার্ড, ঠিক আছে? আপনারা একটু বলার চেষ্টা করেন আমাকে যে এইখানে এই হার্ডটা কি, ইজ ইট অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন অর আদার্স, এনিথিং এলস? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস হার্ড? দেখি আমরা বলার চেষ্টা করি 6 নং প্রশ্নের উত্তর। সৌরভ, ইউ আর সো ফাস্ট। সৌরভ ভাই, সোহেল রানা ভাই, আব্দুল্লাহ, প্রণব ঘোষ দাদা সহ যারা যারা উত্তর করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আমরা একটু মিলায়ে দেখি, আমরা একটু মিলায়ে দেখি আমাদের আসলে মিলে গেল নাকি মিলাতে পারলাম নাকি গুলোই দিলাম। শহীদুল ভাই, আরিফুল ভাই, আচ্ছা আমরা যখন বললাম হি ইজ হার্ড, বাংলা অর্থ হচ্ছে সে হলো বা সে হয়। এই হয়, হন, হলো এই শব্দগুলো বলতে নাই। হৃদয়হীন বা নিষ্ঠুর, নিষ্ঠুর বা সে কঠিন, কঠোর, যেটা বললে ভাল লাগে বলেন। এই বাক্যে হার্ড কিটা, এই যে সে, সে কে হার্ড, হার্ড কে সে। তাহলে আগেরটা পরেরটা যখন এক হয় পরের অংশটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর আমরা এই যে জানি হি হলো একটা প্রোনাউন, প্রোনাউন সম্পর্কে, নাউন সম্পর্কে তথ্য দিলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাইলে মধ্যা কথাটা দাঁড়াচ্ছে এই হার্ডটা হলো কমপ্লিমেন্ট, বাট আগের বাক্যের যে হার্ডটা দেখছেন সেটা কিন্তু ছিল এক্সটেনশন। সো আশা করি ইনশাআল্লাহ অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন এগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের আর কখনোই সমস্যা হবে না। ওকে, তো আমি এটাই বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসের পরে অন্তত আপনার তাহেরা খাতুন, ধন্যবাদ শহীদুল ভাই, আরিফুল ভাই, সে পাশান, হ্যাঁ পাশান। তাহলে আমি এটাই বলেছিলাম যে আজকের ক্লাসটা করার পর ইনশাআল্লাহ আপনার কখনোই আর বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে টেনশনে পড়া লাগবে না। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব তো আমরা চিনি, পরের অংশগুলো কি এইটা জানার জন্য আমাদের আর রকেট সায়েন্স জানতে হচ্ছে না। সো আমরা ধরে ফেলছি ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আমি বিশ্বাস করি নাই, থাকার কথাও না। এবার আপনাদের সাথে আরেকটু ছোটখাটো কয়েকটা বিষয় আলোচনা একটু করে নেই। সেটা হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে সাবজেক্ট সেন্টেন্সে বসে কি কি, সাবজেক্ট বসে, ভার্ব বসে, এর সাথে অবজেক্ট বসতে পারে, অথবা আমি প্লাসও দিলাম, অথবা প্লাস যে কোনো একটা হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অথবা আবার এন্ড দুটোই হতে পারে, এক্সটেনশন হতে পারে। এবার আপনাদেরকে একটু বলে দেই, যদি পার্টস অফ স্পিচ গত দিক থেকে চিন্তা করতে চান যে ভাই কোনটা কি, তাহলে মাথায় রাখবেন সাবজেক্ট হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা দুইটা পার্টস অফ স্পিচকে দিয়েছেন, হয় নাউন আর নয়তো প্রোনাউন।
ভার্ব তো ভার্বই, অবজেক্ট হওয়ার যোগ্যতা দুটো পার্টস অফ স্পিচের আছে, আইদার নাউন অর প্রোনাউন। মাথায় রাখবো আমরা অবজেক্ট এবং সাবজেক্ট মূলত সিমিলার পার্টস অফ স্পিচ হয়, ঠিক আছে? অর্থাৎ এটাও নাউন বা প্রোনাউন হয়, এটাও নাউন বা প্রোনাউন হয়। অবজেক্ট এবং সাবজেক্ট এক হয় বলেই আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কমপ্লিমেন্ট হওয়ার যোগ্যতা কার কার? কমপ্লিমেন্ট হওয়ার যোগ্যতা আছে কার কার? দেখেন, কমপ্লিমেন্ট হতে পারে নাউন, কমপ্লিমেন্ট হতে পারে প্রোনাউন, ইভেন কমপ্লিমেন্ট হতে পারে অ্যাডজেক্টিভ। আর এক্সটেনশন নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। এক্সটেনশন একটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব হয়, একাধিক ওয়ার্ড হলে সেটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলি, ঠিক আছে? তো কমপ্লিমেন্টটা যে তিনটা জিনিস হতে পারে আপনাদেরকে আমি একটু দেখাই দিই। যেমন দেখেন, আপনি বলতে পারেন আই অ্যাম সুমন। ধরে নেন আমি বললাম আই এম সুমন। এই বাক্যটাতে দেখেন তো ভাই, আই কি সাবজেক্ট, এম কি লিঙ্কিং ভার্ব। এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। কেন লিঙ্কিং ভার্ব? কারণ আগের অংশ আর পরের অংশটাকে লিঙ্ক করতেছে। সুমন এটা একটা নাউন, তার মানে আপনি এখানে কমপ্লিমেন্টকে মানে নাউন হিসেবে কমপ্লিমেন্ট পেয়েছেন। 2 নাম্বার আমি একটা বাক্য লিখছি, দেখেন 2 নাম্বার আমি একটা বাক্য লিখতেছি। ধরে নেন আমি লিখলাম আই অ্যাম ব্রিলিয়ান্ট। এগুলো কেউ বলে না, আমি জাস্ট একটা বাক্য লিখলাম আর কি। ধরেন আমি লিখলাম আই এম ব্রিলিয়ান্ট। তাহলে এই বাক্যে দেখেন তো আই, একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবো আমরা, আই হলো সাবজেক্ট, ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন ব্রিলিয়ান্ট শব্দটা কিন্তু গুণ বোঝাচ্ছে। আমরা জানি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ হলে অ্যাডজেক্টিভ হয়। তার মানে দেখেন বাবা, এই যে আমি ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্টই আমি, দুটোকে যুক্ত করছে এম, তাই এম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার মানে কমপ্লিমেন্ট হওয়ার যোগ্যতা নাউনের যেমন আছে, অ্যাডজেক্টিভেরও আছে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরে নেন আমি লিখলাম দিস বুক, এই বইটা, ইজ হলো মাইন। মাইন মানে আমার। আপনারা প্রোনাউন পড়ে আসছেন কিন্তু, হ্যাঁ, আপনারা এই যে প্রোনাউন পড়ে আসছেন, প্রোনাউনে পড়ছেন আই, মি, মাই, মাইসেলফ, মাইন। যদিও আমরা মাইটাকে প্রোনাউন মনে করি, মাথায় রাখবেন এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমরা যদি এভাবে বলি উই, আস, আওয়ার, আওয়ারসেলভস, আওয়ার্স, মাথা রাখবো আমরা মাঝখানের যেটা, এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ, মানে 3 নাম্বারটা। আর বাকি যা আছে এগুলো সব হচ্ছে প্রোনাউন। এই যে আই প্রোনাউন, মি প্রোনাউন, মাইসেলফ প্রোনাউন, মাইন এটাও প্রোনাউন। ওকে, শুধুমাত্র মাই, 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 আওয়ার, ইওর, হিজ, হার এগুলো কখনোই নাউন ছাড়া আসে না, নাউনকে নিয়ে আসে, তাই এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আসেন আমি যদি বলি দিস বুক, এই বইটা, ইজ হলো মাইন আমার। এই বইটা কার? আমার। আমার কোনটা? এই বইটা। এই বইটা কার? আমার। তাহলে আগেরটা পরেরটা কি? আগেরটা পরেরটা হচ্ছে সেম। সেম হলে কি হয়? অবশ্যই কমপ্লিমেন্ট হয়। আর কমপ্লিমেন্ট হিসেবে কি বসছে? প্রোনাউন বসছে। তার মানে আজকের ক্লাসে আপনারা জানলেন সাবজেক্ট কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এক্সটেনশন কি, এবং আপনারা জানলেন এই জায়গাগুলোতে পার্টস অফ স্পিচ গতভাবে কি কি বসতে পারে। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ লেসন। আজকের লেসন রিলেটেড যা যা তথ্য প্রয়োজন ছিল আমি সব আপনাদের এখানে লিখে দিয়েছি, সব বলে দিয়েছি। If you have any question, if you have any query, just feel free to ask me. If you have any confusion, let me know. যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলে ফেলেন, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলে ফেলেন। ও আচ্ছা, আপনাদেরকে একটা তথ্য দেই, হ্যাঁ, আপনাদেরকে একটা তথ্য দেই। আপনারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, আপনারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। আমি এই যে রমজানে একটা ব্যাচ আসতেছে আমাদের, হ্যাঁ, রমজানে আমরা একটা ব্যাচ আসতেছে, আমরা 3 থেকে 5 রোজার মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। এটা সেটা হচ্ছে আমাদের ব্যাচটার নাম হলো A to Z of Parts of Speech। A to Z of Parts of Speech। হ্যাঁ, A to Z of Parts of Speech নিয়ে আমি একটা ব্যাচ চালু করছি ইনশাল্লাহ। বাংলাদেশে এই লেভেলের বা এরকম থিঙ্কিংও ইনশাল্লাহ কেউ করে নাই, ঠিক আছে? এরকম থিঙ্কিংও কেউ করে নাই। সুপার ডুপার একটা ব্যাচ হতে যাচ্ছে। এইখানে আমাদের 15 থেকে 17টা 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস থাকবে। হ্যাঁ,
এখানে থাকবে 15 থেকে 17টা ক্লাসেস, যেটার কোর্স ফি হলো, এটার কোর্স ফি হচ্ছে 400 টাকা। তবে আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন আর কি, যারা আমাদের কোনো না কোনো কোর্সে যুক্ত আছেন, তাদের জন্য এই কোর্সটার কোর্স ফি হলো মাত্র 300 টাকা। ঠিক আছে, তাদের জন্য হচ্ছে 300 টাকা। আপনাদের যদি কোনো ভাই বোন ইত্যাদি কেউ যুক্ত থাকে, বা মানে কেউ যদি আপনাদের কোনো ভাই বোন থাকে আর কি, এটা কি লিখলাম, আমাদের কোর্স ফিটা হলো 400 টাকা। আপনাদের যদি কোনো ভাই বোন থেকে থাকে তাহলে আমাদের এই কোর্স সাথে যুক্ত করে দিতে পারেন। আপনারা নিজেরাও চাইলে যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ বাংলাদেশে এই লেভেলে হয়তো কেউ কখনো চিন্তাও করে নাই শুধু পার্টস অফ স্পিচ নিয়ে যে এতগুলো ক্লাস করানো যায় এবং পার্টস অফ স্পিচে যে বস হওয়া যায়। বলা হয়ে থাকে যে যারা পার্টস অফ স্পিচ, সংক্ষেপে লিখতেছি, যারা পার্টস অফ স্পিচ 100% জানে, তারা টোটাল ইংলিশের 70 থেকে 90%ই জানে। সো আমাদের এই পার্টস অফ স্পিচের কোর্স সাথে আপনাদের যদি কোনো পরিচিত কোনো ভাই বোন থাকে যারা যুক্ত হতে চায়, দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিন, 01917211236। ইনশাল্লাহ বস লেভেলের একটা কোর্স হতে যাচ্ছে। সো আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করছি না। কবে থেকে শুরু হবে ভাই? এটা রমজানের 3 থেকে 5 রমজানে, হ্যাঁ এটা আমাদের ইচ্ছা আছে, 3 থেকে 5ই রমজানের মধ্যে আমরা এটা শুরু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর টাইমটা হবে ভাই এটা দুপুরের পরে আর কি, হ্যাঁ 3টা থেকে। যারা সরাসরি ক্লাস করতে পারবেন না, কোনো সমস্যা নাই, আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। হ্যাঁ আপনাদের তো ফেসবুক গ্রুপ আছেই। আমি আপনাদের যে ক্লাসগুলো নিচ্ছি এগুলোর পিডিএফ গুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আপনাদেরকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নেবেন। কারণ ফেসবুকে দিলে খুব ঝামেলা হয়, অনেকে তার পরবর্তীতে নামাতে পারে না, বলে যে ভাই আমি ফেসবুক থেকে পিডিএফটা নামিয়েছি কিন্তু এখন আর পাচ্ছি না। সো আমাদের পেইড স্টুডেন্ট যারা আছেন আপনাদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, আমাকে একটু নক দিন। যারা পাবেন না তারা আমাকে একটু নক দিন, আমি তো গ্রুপে দিয়ে দিলে সবাই পেয়ে যাবেন। হ্যাঁ তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে, কোয়েরি থাকলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন। আর আমাকে প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিতে না পারলে মাইন্ড করেন না, কারণ আমার অনেক সময় ক্লাস থাকে, কাজ থাকে ভাই। সো আমি যখনই ফ্রি হব, আমি ফ্রি হওয়ার সাথে সাথে আপনাকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন। আজকের ক্লাসটা ইনশাল্লাহ আপনাদের প্রতিটা ক্লাসের সাথে রিলেটেড, প্রত্যেকটা ক্লাসে আমাদের এই বিষয়গুলো লাগবে। স্পেশালি বড় বড় বাক্য লিখবেন যখন, ট্রান্সলেশন যখন করবেন, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আর আগামীকাল আমি আপনাদের আজকের টপিকের উপর একটা এমসিকিউ এক্সাম নেব। ঠিক আছে, এই এক্সামটা নেওয়া হবে আপনাদের গুগল ফর্মে। হ্যাঁ এক্সামটা নেওয়া হবে আপনাদের গুগল ফর্মে নেওয়া হবে। তো এই জন্য দরকার কি, যা যা দরকার, আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমি যে লিঙ্কটা দিব, আপনি সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইমেল আইডিটা আছে, সেই ইমেল আইডি আপনাকে পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে হবে। পাসওয়ার্ড কিন্তু আপনি আমাদেরকে দিচ্ছেন না, ঠিক আছে? আপনি ইমেল আইডি প্লাস পাসওয়ার্ড দিয়ে এইখানে লগ ইন করবেন। করলে এখানে এমসিকিউ গুলো আসবে। এই এমসিকিউ গুলোতে আপনাকে গিয়ে টিক চিহ্ন দিতে হবে। হ্যাঁ আপনাকে এখানে এমসিকিউ এ গিয়ে আপনাকে আপনার নেম আর আমরা যে একটা সিক্রেট কোড দিয়েছিলাম, হ্যাঁ সিক্রেট কোডটা আপনাকে লিখতে হবে। যদি কোড না লেখেন তাহলে ফোন নাম্বার লিখবেন। ঠিক আছে, মেয়েদেরকে বলি যে মেয়েরা ফোন নাম্বার লিখবেন। আপনারা মানে কত পেয়েছেন এটা তো আমাকে একটা স্ক্রিনশট দিবেন। হ্যাঁ আপনারা মেয়েদেরকে বলি আর কি, যে মেয়েরা কোড না লিখে আপনারা ফোন নাম্বার লিখবেন। আপনারা যখন স্ক্রিনশট আমাকে দিবেন আর কি, যে কত পেয়েছেন, দয়া করে আপনার ফোন নাম্বারটা কেটে দিবেন, ডিলিট করে দিবেন, হ্যাঁ ব্লার করে দিবেন। কারণ আমি চাই না আমার একটা ব্যাচে এসে কোনো ভাই বা বোন, ঠিক আছে, মানে হ্যারাসমেন্টের শিকার হোক। ভাই আমাদের সবারই ভাই বোন আছে, অনেকের স্ত্রী আছে, অনেকের মেয়ে আছে। আল্লাহর ওয়াস্তে আমরা অন্যের ভাই বোন, মা বাচ্চাকে, বোনকে, ভাইকে আমরা অসম্মান না করি, বিরক্ত না করি। কারণ দেখা গেছে ভাই সেম ঘটনা আমার সাথে ঘটলে, আপনার সাথে ঘটলে আমাদের কষ্ট লাগবে। আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনের প্রতি সহনশীল হই, কারো হক নষ্ট না করি। ঠিক আছে,
এই আর কি, এই কোডটা দিয়ে দিবেন অথবা নাম্বারটা আপনাকে দিতে হবে, দিয়ে এরপরে আপনার কাজ শেষ হয়ে যাবে, আপনি জাস্ট সাবমিট। হ্যাঁ, আপনি সাবমিট করবেন, সাবমিট করলে আপনার কাজ শেষ। ওইখানে গিয়ে দেখেন একটা অপশন আসবে ভিউ স্কোর। আপনি যদি ভিউ স্কোর একটা টাচ করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি কত পেয়েছেন, আপনার কোনটা কারেক্ট হয়েছে, কোনটা কাটা গিয়েছে, কেন কারেক্ট হয়েছে, কেন কাটা গিয়েছে, এ টু জেড ব্যাখ্যা সহকারে পাবেন ইনশাআল্লাহ। সো আজকে আর কথা বলছি না, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবারও একটা ক্লাসে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।